জি। ওকে, আমি আজকে প্রোগ্রামিং এ যাওয়ার আগে আপনাদের 6-7টা ক্লাস হয়ে গেছে ইতোমধ্যে। আপনাদের একটু ওভারঅল আমি আপনাদের মানে কতটুকু আপনারা নিতে পারছেন বা কিভাবে আমরা আগাইতে পারি। আমাদের তাড়াহুড়ার কিছু নাই। আপনারা যদি মনে করেন যে না আরো স্লো যেতে হবে বা আপনাদের একেবারে বিট বাই বিট বুঝায় আগাবো আমরা, জিনিসটা জানা শোনা দরকার। মানে শুধু দ্রুত আমি পার হয়ে গেলাম বিষয়টা এরকম না। তো আপনাদের একটু ফিডব্যাক নিয়ে তারপরে আবার আমি প্রসিড করব আর কি। তো যে কয়টা ক্লাস হয়েছে মোটামুটি আমি একটু রিক্যাপ করে দিই, আপনাদের সুবিধা হবে। রিক্যাপ করি যে আমরা আসলে কোথায় কোথায় ছিলাম, কতটুকু আগাইছি বা কিভাবে যাব। তারপরে আপনাদের কাছ থেকে আমি শুনবো। আমরা সি প্রোগ্রামিং এ আছি এবং যদি আমি এটাকে মডিউল ওয়াইজ একটু ভাগ করি, যদিও এটা অ্যাপ্রোপ্রিয়েট না, তারপরেও আমি একটু চেষ্টা করেছি যে আমরা প্রথমে ইন্ট্রোডাকশনটা আমরা জেনেছি প্রথম ক্লাসে। এটা আপনাদের সিস্টেমের মহোদয় নিয়েছেন, এটা যে সি এর স্ট্রাকচার, প্রোগ্রামের স্ট্রাকচার গুলো, ফিচার, কম্পাইল করতে পারি আমরা, এক্সিকিউশন প্রসেসটা আমরা জানি। এতটুকু তো আমরা বুঝছি নাকি একটা সি প্রোগ্রামের জি স্যার। স্ট্রাকচার। ওকে, মডিউল টু তে যদি যাই আমরা, এখানে বেসিক শুরু হলো একেবারে। গল্পের পর থেকে কাজ শুরু হবে। এখানে কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, কনস্ট্যান্ট, ভেরিয়েবল, এই জিনিসগুলো নিয়েই আমরা প্রোগ্রামিং এ কাজ করি। কিওয়ার্ডের ধারণা তো আমাদের প্রত্যেকেই আছে, আছে না? আমি একটু রিকাপ করে নিচ্ছি আপনাদের। কিওয়ার্ডটা কি একটু বলেন তো কেউ। একটু কিওয়ার্ড মানে স্যার প্রোগ্রাম আলোচনা করি লেখার আমরা, নর্মাল আলোচনা করি, যে কেউ একজন প্রোগ্রাম বলে। প্রোগ্রাম লেখার ভাষা স্যার। আচ্ছা, কিওয়ার্ড হচ্ছে কতগুলো ফিক্সড ওয়ার্ড, সি এর জন্য রিজার্ভ ওয়ার্ড, যেগুলো আমার প্রোগ্রাম ডিজাইনে প্রোগ্রাম। এইগুলা, এগুলো ফিক্সড ওয়ার্ড এগুলো আর কি। যেমন আপনার ডু, ফর, হোয়াইল, ইফ, হ্যাঁ, তারপরে যে মেইন লিখতেছি, রিটার্ন লিখতেছি, হ্যাঁ, এই জিনিসগুলো আমার কি, হ্যাঁ, এগুলা ফিক্সড। এগুলো হচ্ছে এই প্রোগ্রামের, এগুলো কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড। কিওয়ার্ড এগুলো। এই এই প্রোগ্রামিংটা ডিজাইন করতে, এই লেআউটটা তৈরি করতে আমার এই কিওয়ার্ড গুলো ব্যবহার হবে। এগুলো এক একটা এক এক পারপাসে ব্যবহার হবে। সেটা ব্যবহার জেনে আমরা অলরেডি আমরা ব্যবহার শুরু করেছি আর কি। হ্যাঁ, কিওয়ার্ডের। আচ্ছা, কিওয়ার্ড বুঝলাম, তো আইডেন্টিফায়ার আবার কি জিনিস তাহলে, ধারণা আছে? এগুলো আচ্ছা নির্ধারণ করার জন্য, প্রোগ্রামের ধরন আচ্ছা, নির্ধারণ করেন। ধরন নির্ধারণ বলতে আমি একটু বলে বলে যাই। আইডেন্টিফায়ারটা হচ্ছে যে এটা, কিওয়ার্ডটা হচ্ছে একেবারে রিজার্ভ ওয়ার্ড, সি কম্পাইলারের জন্য রিজার্ভ। এটা আমরা ব্যবহার করতে পারবো না, ইউজার ডিফাইন্ড হিসেবে ব্যবহার করতে পারবো না। বাট আইডেন্টিফায়ারটা হচ্ছে ইউজার ডিফাইন্ড কিছু নেম হবে। সেটা হতে পারে আপনার ফাংশন নেম, সেটা হতে পারে আপনার ভেরিয়েবল নেম। যে কোনো মেথড ডিক্লারেশনের ক্ষেত্রে আমরা যে নামগুলো ব্যবহার করব সেগুলোকে আইডেন্টিফায়ার বলবো। হ্যাঁ, ভেরিয়েবল ইটসেলফ নিজেও আইডেন্টিফায়ার। আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি না, আমরা টাইপের পরে ইচ্ছা মতো আমরা ডিক্লেয়ার করছি এ বি সি, নেম, এজ, এগুলো দিচ্ছি না, এইগুলা। তারপর আমরা যখন ফাংশন ব্যবহার করবো, ফাংশনের আমরা নেম দিব। এগুলো হচ্ছে আইডেন্টিফায়ার। তাহলে আমরা কিওয়ার্ড জানলাম যে রিজার্ভ ওয়ার্ড, যেগুলো সি প্রোগ্রাম ডিজাইন করতে আমি বিভিন্ন পারপাসে ব্যবহার করব। আইডেন্টিফায়ার হচ্ছে ইউজার ডিফাইন্ড বিভিন্ন ধরনের নেম, যেটা হচ্ছে প্রোগ্রামের মেথডকে আইডেন্টিফাই করবে, ভেরিয়েবলকে আইডেন্টিফাই করবে। কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হচ্ছে যে আমার এই যে নিউমেরিক নাম্বার, তারপরে হচ্ছে আদার্স যে ভেরিয়েবল গুলো আছে, আমরা যদি পাই নিয়ে কাজ করি বা ম্যাথমেটিক্যাল বিভিন্ন ধরনের আহ, যখন ইকুয়েশন আমরা করব তখন কিছু কনস্ট্যান্ট থাকে না, যে এগুলো একদম ধ্রুবক টাইপের আর কি, নিউমেরিক, সেগুলো কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল তো আমরা ডিক্লেয়ার করছি, অলরেডি আমরা কাজ করছি ভেরিয়েবল নিয়ে। তারপরে ডাটা টাইপ আমরা ইন্টিজার নিয়ে কাজ করছি, ফ্লোট নিয়ে কাজ করেছি, ক্যারেক্টার দেখেছি। ডাবল, যদি বড় রেঞ্জের ডাটা ব্যবহার করি সেটা ডাবল হবে। ভয়েড হচ্ছে ব্ল্যাঙ্ক, এটা। আচ্ছা, ইনপুট আউটপুট ফাংশন আমরা প্রত্যেকটা প্রোগ্রামেই আমরা দেখেছি যে প্রিন্ট এফ দিয়ে কিভাবে আমি রেজাল্ট প্রিন্ট করে দেখব, অথবা কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড আমি প্রিন্ট করে আহ, দেখার জন্য প্রিন্ট এফটা আমরা ব্যবহার করি। স্ক্যান এফ দিয়ে আমি কি করি, ইনপুট গুলো নিই, তাই না? স্ক্যান এফ ব্যবহার জি করে স্যার। ইনপুট গুলো আমরা নিচ্ছি। হুম। আচ্ছা, তাহলে আমার বেসিক, প্রিন্টেবল। বেসিক, রাইট, জি জি। তারপরে মডিউল থ্রিতে যদি আমরা আসি, এখানে আমরা কিছু কিছু প্রোগ্রামিং শুরু করেছি ছোট ছোট করে, অপারেটর এবং এক্সপ্রেশনের
মডিউলে এসে আমরা কি করেছি, অ্যারিথমেটিক অপারেটর দিয়ে আমরা ছোট ছোট প্রোগ্রামিং দেখেছি। আমরা অ্যারিথমেটিকে কি ছিল, অ্যাডিশন ছিল, সাবট্রাকশন ছিল, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো ছিল না, মডুলাস ছিল। মোটা- এগুলো দিয়ে আমরা মোটা- কয়েকটা প্রোগ্রামিং করে দেখেছি আর কি। তারপরে আমি জাস্ট আপনাকে ফ্লোটা আবার আমি দেখাচ্ছি যে আমরা কোথা থেকে কোথায় আসছি, কতটুকু যাব আমরা। তারপরে রিলেশনাল অ্যান্ড লজিক্যাল অপারেটর। রিলেশনে আমরা দেখেছি গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু। তারপরে আহ, আরো আরো ছিল আপনার রিলেশন নট ইকুয়াল টু। তারপর লজিক্যাল অপারেটর আমরা দেখেছি অ্যান্ড, অর, নট, এগুলো ব্যবহার করেছি আমরা। অ্যাসাইনমেন্ট অপারেটর দেখেছি, ইকুয়াল টু দিয়ে আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট করেছি। ভ্যালু ভেরিয়েবলে আমরা প্রতিবার যে ভ্যালু ডিক্লেয়ার করি ওটা অ্যাসাইন করি আমরা ইকুয়াল দিয়ে। মানে সিম্পল একটা ইকুয়াল যেটা আমরা বলি ম্যাথমেটিক্যাল, ওটা হচ্ছে অ্যাসাইনমেন্ট মূলত। ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করা হয়। এবং ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট তার স্ট্রাকচার সহ দেখেছি আমরা, যে এ ভেরিয়েবলকে ইনক্রিমেন্ট করি আমরা কিভাবে, এ প্লাস প্লাস দিয়ে, বা এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান, এইভাবে। বিট ওয়াইজ অপারেটরটা বোধহয় দেখানো হয় নাই আপনাদের, না? স্যার, এটা কেউ দেখানো হয় দেখো, নাই। দেখানো হয় নাই। এটা চাইলে দেখাইতে পারবো আমি, বাট এটা খুব একটা কাজে লাগে না। আমি একটু ধারণা দিয়ে রাখি, কোনো একটা সময় আমি দেখাই দিব। বিট ওয়াইজ হচ্ছে যে আপনারা প্রোগ্রামিং এ বাইনারি তো নাম শুনছেন, তাই না? মানে যে কোনো একটা স্যার, ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে রূপান্তর করা হয়। কম্পিউটার কিন্তু আমার ডেসিমাল ভ্যালু চিনে না, কম্পিউটার চিনে বাইনারি ভ্যালু। যদি আমি 0 1 1। 0 1, রাইট, মানে 0 1-এ কনভার্ট করা। আর আমার ডেসিমাল হচ্ছে 10 বেসড। এটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এটার বেজ হচ্ছে 10, আর ডেসিমালের বেজ হচ্ছে 2। একটা 0 এবং একটা 1 দুটো নিয়ে কাজ করে। তো বিট ওয়াইজ অপারেটর হচ্ছে বাইনারি নিয়ে কাজ করে। আমি যদি 2 এবং 3 যোগ করি, তাহলে ও কি করবে, 2 কে আগে বাইনারিতে কনভার্ট করবে। 2 মানে বাইনারি করলে এটা 1 0 হয়, আর 3 করলে 1 1 হয়। 1 এবং 1 এই 3 হয়। তারপরে কি করবে, 1 0 এবং তার নিচে আপনার, আচ্ছা আমি একটু দেখাই দিই। বিট ওয়াইজটা যদিও এখন আলোচনা করতাম না, তারপরে একটু, যেহেতু ধারণা পান নাই, আমি একটু দেখাই দিচ্ছি বিট ওয়াইজ। চলে যাই, ঠিক আছে। 1 এবং 0 নিয়ে কাজ করে বিট ওয়াইজ অপারেটর। সাপোজ আমরা 2 এবং 3 এই দুটোকে আমি যোগ করতে চাই, তাহলে ও কি করবে, 2 কে বাইনারি করে কনভার্ট করবে। 2 এর বাইনারি করলে হয় 1 0, আর 3 এর বাইনারি করলে কত হয়, 1 1। তারপরে আমি 1 0 এবং 1 1 এটাকে লজিক্যালি যদি অ্যান্ড করি, তাহলে অ্যান্ড এর সূত্র অনুযায়ী হবে, ওয়ার করলে ওর এর সূত্র অনুযায়ী যোগ হবে। তার তার মানে এটা হচ্ছে ডেসিমাল যে 2 এবং 3 যোগ করলে যে রেজাল্ট হয়, এটা এইভাবে হবে না। এটা আমি একটা প্রোগ্রামিং করে দেখাবো আর কি, যে বাইনারিতে কনভার্ট করে কিভাবে আমরা করব। আচ্ছা, বিট ওয়াইজ গেল। তারপরে অপারেটর প্রিসিডেন্স এন্ড অ্যাসোসিয়েটিভিটি, এটা হচ্ছে যে কোন অপারেটর কার আগে কাজ করবে, এটার একটা প্রিসিডেন্স আছে, এটা দেখাবো। কন্ট্রোল স্ট্রাকচার, আমরা কিন্তু মূলত প্রোগ্রামিং কিন্তু এখান থেকেই শুরু হয়েছে আমার, কন্ট্রোল স্ট্রাকচার থেকে। যে প্রোগ্রামিং মূলত একটা লজিক্যাল জিনিস, তাই না? যাই করি না কেন এখানে লজিক নিয়েই কাজ করতেছি আমি। হ্যাঁ, তার মানে আমার কন্ট্রোল স্ট্রাকচার থেকে আমার মূল প্রোগ্রামিং শুরু হয়েছে। ইফ ইলস, সুইচ, এইগুলোর মাধ্যমে আমি কি করতেছি, কন্ডিশন গুলো আমি সেট করতেছি এবং স্টেটমেন্ট এক্সিকিউট করতেছি।
তারপরে লুপিং এ যাব আমরা। তো আজকের আমার টার্গেট হচ্ছে কি, কন্ডিশনাল স্টেটমেন্ট। যদিও আমরা ইফ দিয়ে মোটামুটি প্রোগ্রামিং দেখে ফেলেছি, কিন্তু আমি আজকে নতুন করে আবারও জিনিসগুলো শুরু করব, যাতে আপনারা এটা রিভাইজ হয়ে যায় আপনাদের। তাহলে আমি এখানে চলে যাই যে কন্ডিশনালটা আমরা কিভাবে ইয়ে করতে পারি। নতুন একটা সোর্স ফাইল নিলাম। আচ্ছা, আমার উপরে আমি যে বর্ণনা করে আসলাম, আমি বললাম যে সি প্রোগ্রামের আর্কিটেকচার। আর্কিটেকচারটা কি বলেন তো? প্রথমে আমাকে কি করতে হয়? হ্যাশ ইনক্লুড লাইব্রেরি। আর্কিটেকচার হ্যাঁ, এই লিভ জিনিসটা কি যেটা হ্যাশ? হ্যাশ আমরা জানি, কিন্তু এই কাজটা মূলত কি? এই একটা কাজটা মূলত এটা হচ্ছে লাইব্রেরি ডিক্লেয়ার করে। লাইব্রেরি ডিক্লেয়ার করা যেটা। একটা লাইব্রেরি ডিক্লেয়ার করে, যে আমি সি প্রোগ্রামে হুম, অনেকগুলো লাইব্রেরি আছে, আমি লাইব্রেরি যেটা নিয়ে কাজ করব, আমি এখন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, এই একটা লাইব্রেরি ডিক্লেয়ার করলাম, তাই তো? আচ্ছা, তারপরে আমরা কি করি? একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করি। মেইন ফাংশন প্যারেনথেসিসের পরে আমাকে কি করতে হবে? কার্লি ব্রেসেস দিয়ে শুরু করতে হবে এবং শেষ করতে হবে। সরি। এবং একটা ডিফল্ট আমরা একটা রিটার্ন স্টেটমেন্ট দিয়ে রাখি। এতটুকুই হচ্ছে আমার আর্কিটেকচার। রিটার্ন 0। এরপর আমরা কি করি? আমার যে প্রোগ্রামিং এর চাহিদা, বা যে আমার আমার যে টাস্কটা বা আমি যা করতে চাই, সেই অনুযায়ী আমি এবার কাজ শুরু করি। আমার কতগুলো ভেরিয়েবল লাগবে সেটা ডিক্লেয়ার করব, আমি ইনপুট কিভাবে নিব সেটা দিব, আমি প্রসেস করব কিভাবে, আমি কন্ডিশন গুলো কিভাবে দিব, ইফ ইলস আর্কিটেকচার, বা এখানে আছে সুইচ আছে, তারপরে আপনার ডু হোয়াইল ফর লুপ। লুপিং এ যাব। লুপিং গুলো খুব মজার জিনিস, যে এগুলো হচ্ছে যে একটা স্টেটমেন্টকে কিভাবে আমি ইটারেট করে, মানে 1000 বার এটাকে এক্সিকিউশন করে আমি কাজ করাতে পারবো। এই ইন্টারেস্টিং জিনিসগুলো আমাদের শুরু হবে। আচ্ছা, তো আজকে আমি ইফ ইফ ইলস দিয়ে আমি শুরু করছি। তাহলে ইফ ইলস এর নর্মাল যে স্ট্রাকচার, সেটা আমি আগে একটু লিখি, তারপর প্রোগ্রামে পড়ে যাই। নর্মালি আমরা কি জানি যে ইফ এর ভেতরে কি থাকে, একেবারে বুঝে বুঝে যাব আমরা, ঠিক আছে? ইফ এর ভিতরে কি থাকবে বলেন তো? ইনিশিয়াল কন্ডিশন। কন্ডিশন। গুড। মানে আমি জেনারেল স্ট্রাকচার করতেছি, এটা কিন্তু আমি প্রোগ্রামিং করতেছি না। আমি জাস্ট ইফ ইউজ করবেন, আমি এটা বলছি যে জেনারেল একটা কন্ডিশন থাকে। কন্ডিশন, এটা একটা স্ট্রাকচার ইফের। আচ্ছা, এই স্ট্রাকচারটাতে সিম্পল একটা ইফ আছে, তার ব্র্যাকেটের ভিতরে একটা কন্ডিশন আছে, নিচে আমার কি থাকবে? স্টেটমেন্ট। স্টেটমেন্ট আমার এক্সিকিউট হবে। আচ্ছা, এই যে দুটো ব্লক, এই দুটো ব্লক কাজ করবে কখন? যখন আমার এই কন্ডিশনটা যখন ট্রু হবে, ট্রু দেন হবে। আমার নিচের স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ নট। আদারওয়াইজ কি করবে আমার কম্পাইলার? এটাকে স্কিপ করে নিচের তারপরে লাইনে চলে আসবে, চলে তারপরে যাবে। চলে আসবে। এটা হচ্ছে একেবারে সিম্পল ইফ। আমার কোনো প্রোগ্রামিং এ যদি কোনো একটা কন্ডিশন চেক করতে হয়, তাহলে আমি ইফ এর ভিতরে একটা কন্ডিশন দিব। কন্ডিশনের পরে যদি ট্রু হয়, তাহলে আমি কি করাতে চাই সেটা আমি কন্ডিশনে, মানে স্টেটমেন্টে আমি বলে দিব। তাহলে আমার ওই কন্ডিশনের ভিত্তিতে স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। নর্মাল জিনিস গেল আমার। এটাকে যদি আমি প্রোগ্রামিং করে দেখি, তাহলে কি করব? ইফ, আচ্ছা এখানে সহজ করে আগাবো না জটিল করে আগাবো বলেন? সহজ করে স্যার, অবশ্যই সহজ করে সহজ স্যার। করে। আচ্ছা, সহজ করে যায় মানে ইফের ইফের 4টা রূপ আছে। তো একেবারে সিম্পল রূপ থেকে আমি ডিপে যাব আস্তে আস্তে। হ্যাঁ, ধরেন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার এ। আমি স্ক্যানএফ দিয়ে নিলাম না, আমি সহজ করে গেলাম। ইন্টিজার এ ইকুয়াল টু 10। ইন্টিজার এ ইকুয়াল টু 10 বলা আছে। আচ্ছা, এখন এখন যদি আমি ইফে যদি এ কে আমি বলি যে এ যদি 10 হয়, তাহলে একটা কাজ আমি তাকে করাবো। এই কন্ডিশনটা কিভাবে আমি চেক করাবো? কন্ডিশন তো আমি এখানে লিখেছি, তাহলে আমি স্টেটমেন্টটা লিখবো কিভাবে? কেউ আমাকে একটু হেল্প করেন। মানে একেবারে আমি ছোট থেকে ডিপে যাব আস্তে আস্তে।
ধরেন ইফ আমার কন্ডিশন যদি এ হয় তাহলে আমি বলবো যে if if স্টেটমেন্ট a আমি প্রিন্ট প্রিন্ট দিব একটা। if আচ্ছা হ্যাঁ, বলেন বলেন। স্যার if কন্ডিশন লিখবো স্যার if a equal 10 হ্যাঁ, এই এ equal 10 এরকম। স্যার ইকুয়াল তো ডবল চিহ্ন দিতে হয় স্যার, গুড সমান গুড, চিহ্ন দুইটা স্যার। রাইট। এইটা হচ্ছে আমার কন্ডিশন চেক করার। যদি ইকুয়াল করতে চাই আমাকে এইটা মনে রাখতে হবে অলওয়েজ, যে নর্মাল আমরা যেটা ইকুয়াল একটা বুঝি, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা এই যে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, তার মানে আমার হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করেছে। আর প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমার যখন আমি ইকুয়ালিটি চেক করব তখন আমাকে এইভাবে দিতে হবে। তাহলে এ যদি 10 হয় তাহলে তাহলে আমার লাইনটা প্রিন্ট করবে, তাই তো? হ্যালো প্রিন্ট করলো ধরেন। তাহলে ছোট্ট আমি একটা ইফ এর কন্ডিশন, আচ্ছা এটাকে স্টেটমেন্ট আমার ক্লোজ হবে সেমিকোলন দিয়ে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবেন, আমরা এই যে কন্ডিশনে ইফে কখনো কিন্তু সেমিকোলন দিব না, কিন্তু আমার এই কন্ডিশনের পরে যে স্টেটমেন্ট এক্সিকিউট হবে সেটাতে আমার সেমিকোলন হবে। ওকে, তাহলে আমরা হ্যালো আসছে আমার, তার মানে আমার এ ইকুয়াল টু 10 এটা পেয়েছে। যদি আমার এ ইকুয়াল টু আমি 10 না দিতাম তাহলে আমার এই প্রিন্টটা হতো না। আচ্ছা, তাহলে এটা স্কিপ হবে কিভাবে? এ ইকুয়াল টু আমি 11 দিলাম, তার মানে কি কন্ডিশনটা কি ফলস। ফলস মানে তার False. ইমিডিয়েট যে স্টেটমেন্ট, মানে খেয়াল করেন জিনিসটা কি হবে, যে তার ইমিডিয়েট যে স্টেটমেন্টটা, ইফ এর কাজ হচ্ছে তার ইমিডিয়েট। আমরা একটু দেখি দুটো পার্থক্য তাহলে বুঝতে পারবো। কি আসছে আমার এখানে? হাই আসছে। তারপরে পরের হ্যাঁ, কাজ আচ্ছা পরেরটা, তার মানে দেখেন আমি ইফ এর পরে কিন্তু দুটো লাইন লিখেছি, কিন্তু ও ও অনলি কনসিডার করবে কোনটা? পরেরটা অনলি কনসিডার করবে তার ইমিডিয়েট স্টেটমেন্টটা। ঠিক যে আছে। আচ্ছা, যেহেতু সত্য মিথ্যা বা জি জি, আমি মিস করছি মনে হয়, কিছু বললেন? না স্যার, যেহেতু শর্ত আমার এর যদি 10 হইতো তাহলে হ্যালো প্রিন্ট করতো, জি জি। যেহেতু 11 এখন ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদের কাছে প্রশ্ন, এটা এটা ক্লিয়ার সবাই? আমি বুঝলাম যে যেহেতু আমার ইফ এর কন্ডিশন ভায়োলেট করছে, ও কি করছে, তার যে পরবর্তী স্টেটমেন্ট সেটা সে ডিনাই করেছে, মানে এটা এক্সিকিউট করে নাই, সে কি করছে নেক্সটে চলে আসছে, হাই প্রিন্ট করেছে। এখন আমার যদি এরকম প্রয়োজন হয় যে আমি একটাই কন্ডিশন চেক করব কিন্তু আমি মাল্টিপল আউটপুট দেখবো, তাহলে কি করব আপনারা বলেন? খুবই সিম্পল ভাবে আমি এ করতেছি, যে আমি ইফ এ কন্ডিশন চেক করব, করার পরে আমি মাল্টিপল কাজই করাবো। ইফ তো অনলি কি করতেছে, তার সাথে যে একটা স্টেটমেন্ট সেটাই সে করতেছে, এক্সিকিউট করছে, পরেরটা তো করে না। তাহলে কি করব? এলস দিব, সহজ না? এলস। হ্যাঁ, এলস দিব। জি স্যার। আচ্ছা, স্যার এলস এলস মানে তো এলস হচ্ছে এলস যে দিয়ে এ যদি না হয় সেটা, কিন্তু আমি বলেছি মাল্টিপল স্টেটমেন্ট দিয়ে ওরে কাজ করাবো। খুবই সিম্পল। মাল্টিপল কিভাবে কাজ তাহলে করাবো? স্যার কমা আমি অথবা দিতে হবে দিয়া স্যার, অথবা স্যার। কমা 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 না দিয়া দিলে স্যার কমা দিয়া মডুলাস না কমা দিয়ে এম্পারসেন্ট দিয়ে স্যার। না না না। আচ্ছা আমি একটু বলি, খুবই সিম্পল। আমি ইফের আওতায় এই দুটোকে আমি নিয়ে চলে আসলাম। খুবই সিম্পল। আমার তো এমন হতে পারে, আমার প্রোগ্রামিং এ হইতে পারে না যে আমি একটা কন্ডিশন চেক করবো কিন্তু তাকে মাল্টিপল কাজ করাবো। এটা হয়ে গেল। এবার বোঝা গেছে? আমি ওকে তাকে স্যার। কি করলাম, একটা ব্লকে ফেলে দিলাম। ওকে ক্লিয়ার? ক্লিয়ার কিনা? যে এখন এখন দেখেন, এখন যদি 10 যদি হয় তাহলে, এবার আমি তাহলে ফিরে যাই। কেউ বললেন মডুলাস, কেউ বললেন কমা। এম্পারসেন্ট। আচ্ছা,
কমা। আচ্ছা, এইবার আমি কম্পাইল এন্ড রান করি। আচ্ছা, এখানে একটা নিউ লাইন দিতে হবে। হ্যালো হাই দুটো একসাথে হয়ে গেছে। আচ্ছা, তার মানে আমি কি করলাম, আমি একটা ব্লকে ফেলে দিলাম যে যদি আমার কন্ডিশন যদি ট্রু হয় দেন ব্লকের ভিতরে যা পাবে পুরো ব্লকটাই এক্সিকিউট করবে। আর যদি আমি এই এই ইয়েটা না দিতাম, আমি কার্লি ব্রাশটা না দিতাম, তাহলে কি হতো, অনলি হচ্ছে ইফের অনলি একটা স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট ও এক্সিকিউট করতো। কিন্তু আমার মাল্টিপল স্টেটমেন্ট এক্সিকিউট করার দরকার হলে কি করব, আমি তাকে একটা ব্লকে ফেলে দিব। ইফের ইফের সাথে আমি একটা ব্লকে ফেলে দিব। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। যদি আমার এটা না মিলে তাহলে ও পুরো ব্লককেই ওমিট করবে, কোনো ব্লকই এক্সিকিউট করবে না। কন্ডিশন এখন ফলস, এ ইকুয়াল টু 10, এটা মিলতেছে না। আচ্ছা, কি করছে, কোনো কিছুই প্রিন্ট করে নাই, তার মানে ব্লককে ওমিট করছে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে। ওকে, তাহলে ইপের আমরা একটা চেহারা দেখলাম, খুবই সিম্পল একটা চেহারা, এবং এটা খুব বেশি কাজে লাগে আমার প্রোগ্রামিং এর ভিতরে। খুব ছোট ছোট জায়গায় আমাকে চেক করতে হয় লজিক, এটা ঠিক আছে কিনা, এটা হলে আমার এই স্টেটমেন্ট করো। তাহলে আমার সিঙ্গেল স্টেটমেন্ট হলে আমার কার্লি ব্রাশের দরকার নাই, একটা স্টেটমেন্ট দিলেই হবে। কিন্তু আমার যদি মাল্টিপল স্টেটমেন্ট এক্সিকিউট করতে হয় তাহলে আমি ব্লকের ভিতর ফেলে দিব, ব্লকের ভিতর যা করার করবো। আবার মজা হচ্ছে যে এই ব্লকের ভিতরেও তো আমি দিতে পারি, তাই না? এই ব্লকের ভিতরেও আবার আমি ইফ দিতে পারি, যে মোটা দাগে সে আহ, আহ, কি করলো, যে প্রথমে আগে তার চেক করলো যে যদি অ্যাড্রেস এটা হয় তাহলে তুমি ওই জায়গায় যাও। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস আর একটা স্কুলে ধরেন যাচ্ছে, স্কুলের নাম পেলো, মিললো, গেল এখানে ভেতরে। তারপরে গিয়ে কোন ক্লাস সেটা আবার চেক করতেছে, তখন আবার আর একটা ইফ। এগুলো আমরা নেক্সট স্টেটে পরে দেখবো। তাহলে এতটুকু আমার ক্লিয়ার হলো সিম্পল ইফের জন্য। আচ্ছা, আমি কি তারপরে আগাবো না? আচ্ছা, ইফের আমি এবার পরবর্তী চেহারাটায় যাই। দ্বিতীয় চেহারাটা হচ্ছে যে ইফ এবং কি ইলস। এটা ছিল, হ্যাঁ এটা ছিল আমার সিম্পল ইফ। আচ্ছা, আমি পিডিএফটাতে যদি ফিরে যাই, পিডিএফ এ আমার কন্ট্রোল স্ট্রাকচারে দেখেন ইফ ইলস সুইচ ফর ডু হোয়াইল, এই এতটুকু দিয়েই আপনাদের কিন্তু অল প্রোগ্রামিং গুলো করতে হবে। হ্যাঁ, অতটুকু দিয়েই, তার মানে আমার এই জায়গাটুকু খুব গুরুত্বপূর্ণ আর কি, কন্ট্রোল স্ট্রাকচারটুকু প্রোগ্রামিং এর আমার আউটপুট নিয়ে আসার জন্য এই কন্ট্রোল স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এবার চলে যাই ইফ এর সেকেন্ড সেকেন্ড যে চেহারাটা ওটাতে চলে যাই। ইফ কি করতেছি আমি, কন্ডিশন চেক করছি আমি। তারপরে আমি স্টেটমেন্টটাকে একটু সরাই দিই যেহেতু এটা ইফ এর আন্ডারে। স্টেটমেন্ট, আচ্ছা, তারপরে কি হবে, এলস স্টেটমেন্ট। আচ্ছা, এরকম চেহারা আমরা দেখছি না? জি স্যার। আচ্ছা, জি স্যার, যদি দেখছি স্যার। এরকম হয় যে আমার একটা শর্ত যদি আমার স্যাটিসফাই করে দেন একটা স্টেটমেন্ট এক্সিকিউট করবে, আদারওয়াইজ আরেকটা করবে। যদি না হয়, ফলস যদি হয় তাহলে আরেকটা করবে। এটাও খুব কমনলি আমাদের ইউজ হবে প্রোগ্রামিং এ। নাম্বার ওয়ান যেটা ছিল অনলি একটা শর্ত পূরণ করলে, কন্ডিশন স্যাটিসফাই করলে সে একটা সিঙ্গেল স্টেটমেন্ট অথবা এই ব্লক অফ স্টেটমেন্ট এক্সিকিউট করতেছে, এই ব্লকে আমি যত ইচ্ছা দিতে পারবো। আর তারপরেরটা হচ্ছে আমার ইফ ইলস, এই স্ট্রাকচারটা। আচ্ছা, এই স্ট্রাকচারটা দিয়ে একটা রিয়েল প্রবলেম, একটা থিঙ্ক করেন তো। প্রোগ্রামিং হচ্ছে একটু থিঙ্কিং ইয়ে লাগবে আর কি আপনাকে। ধরেন এরকম বাস্তব জীবনে একটা চিন্তা করেন যে যদি এটা হয় তাহলে, কেউ একজন বলেন একটা একটা রিয়েল সিনারিও বলেন যে এই ইফ ইলস কে কাজে লাগায় আমি কি করতে পারি, একটা প্রোগ্রামিং করে যদি ফেলবো আমরা, স্যার বলেন। যদি স্যার পড়াশোনা করি তাহলে স্যার পাস হইবেন, নাইলে হবে না। পড়াশোনা করি তাহলে পাস হবে, না হলে হবে না। আচ্ছা, এখন ইটস ভালো ওকে, হবে আপনি না। আপনি যে কথাটা বলছেন এটাকে আপনি প্রোগ্রামিং এ এই যে কন্ডিশনটা চেক করাবেন কিভাবে, যে পড়াশোনা যদি করি, এটা আপনি চেক করাবেন কিভাবে? তাহলে আমাকে তো কন্ডিশনের মধ্যে দিয়ে কন্ডিশনে কি লিখবো? দেখতে যদি পড়াশোনা করি স্যার,
পড়াশোনা তারপর করি এটা রেজাল্ট স্যার। কন্ডিশন। আচ্ছা, এটা স্যার যদি ইয়েস হয় তাহলে পাস হবে, নো হইলে স্যার ফেল স্যার, এরকম কন্ডিশন স্যার। নো। ওকে, তার মানে আমাকে এই জিনিসগুলো আইদার নিয়ে আসতে হবে স্ট্রিং এ, অথবা নিউমেরিকে, সরি। অথবা প্লটে, এরকম মানে কন্ডিশনে তো আমাকে এরকম কিছু একটা নিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা, আমরা এটা এটা যদি একটা সিম্পল একটা আহ, চিন্তা করি প্রোগ্রামিং, তাহলে এটা এরকম হতে পারে যে ধরেন ইফ, আচ্ছা ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করাই আছে, আমি নতুন করে ডিক্লেয়ার করি না, আমি শুধু শর্তটা দিয়ে দিই। এ ইজ গ্রেটার দেন 0 মনে করেন, তাহলে আমরা কি করাতে পারি? 0 হলে কি হবে? আর নাম্বার ইজ পজিটিভ। পজিটিভ, পজিটিভ। আচ্ছা, এলস কি করব আমি? এলস প্রিন্টএফ নাম্বার ইজ নেগেটিভ বা নাম্বার ইজ নেগেটিভ। এই ধরনের যদি আমার কাজে লাগে তাহলে এই স্ট্রাকচারটা আমি ইউজ করব। আমি ব্লকগুলো একটু আলাদা আলাদা করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমার এটা হচ্ছে আর একটা নেচার তার। এটা ছিল নর্মাল একটা কন্ডিশন চেক করা, আর এটা হচ্ছে যে একটা কন্ডিশন চেক করবে, করার পরে যদি ট্রু হয় তাহলে একটা অ্যাক্টিভিটিস করবে, হোয়াটএভার, যে কোনো কিছু হতে পারে, যে কোনো গাণিতিক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হতে পারে। একটা ব্লক, এ ব্লক অফ স্টেটমেন্ট এক্সিকিউট হতে পারে, বা একটা একটা স্টেটমেন্ট হতে পারে। আর যদি এলস হয়, যদি না হয়, তাহলে আমার সরি নেগেটিভ হবে, হ্যাঁ? এটা না হলে এটা। হ্যাঁ, এটা না হলে এটা। এই ক্ষেত্রেও এটাও আমাদের আর একটা ক্ষেত্র, রিয়েল লাইফে আমার প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এই স্ট্রাকচারটাও আমার কাজে লাগতে পারে। ঠিক আছে, এটা আমরা একটু রান করে দেখি। আচ্ছা, এর ভ্যালুটা আমি প্রিন্ট করে নিয়ে নেই, মানে স্ক্যানএফ করে নিয়ে নেই, তাহলে এটা কি করতে হবে আমাকে? প্রিন্টএফ প্রিন্ট, এন্টার ইওর নাম্বার। প্রিন্টএফ, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ারের পরে নেই এই লাইনটা। আগে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তারপর নাম্বার নিব। কেন কেন এটা করব? কারণ যে নাম্বারটা আমি নিব সেটা মেমোরিতে কোথাও রাখতে হবে, ঠিক আছে? এই জন্য আগে আমাকে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করছি, তারপরে আমি প্রিন্টএফ দিচ্ছি। কোথাও যদি আপনাদের জটিলতা হয় একটু জানাবেন, হ্যাঁ? স্ক্যানএফ এ কি দিব এখানে? পার্সেন্ট ডি পার্সেন্ট ডি, ইন্টিজার, কমা কমা দিলাম, মডিউলার হ্যাঁ, এন্ড এম্পারসেন্ট দিব, এ। এম পার্সেন্ট। আচ্ছা, আচ্ছা, এই যে এ এর ভ্যালু আমি ডিক্লেয়ার করছি, করে আবার যদি আমি এ দেই তাহলে কি হবে? আচ্ছা, এটাকে আপাতত আমি বন্ধ করে রাখি। এর ভ্যালু না দিলেও চলবে, অথবা এর ভ্যালু নতুন করে নিবে আর কি। এর ভ্যালু এখন দিলাম না, এর ভ্যালুটা আমি ইনপুট নিচ্ছি। গ্রেটার দেন 0 হলে পজিটিভ, না হলে নেগেটিভ। সরি, স্টেটমেন্ট আমার ক্লিয়ার করতে হবে। পজিটিভ নাম্বার, মাইনাস। নেগেটিভ। খুবই সিম্পল আমার লজিক, যে তাহলে আমরা ইফ এর দুটো ব্যবহার জানলাম, একটা হচ্ছে সিঙ্গেল কন্ডিশন চেক করে সিঙ্গেল স্টেটমেন্ট এক্সিকিউট, অথবা এ ব্লক অফ স্টেটমেন্ট।
এটা শিখলাম। তারপরে আমরা কি শিখলাম? ইফ যদি আমার কন্ডিশন স্যাটিসফাই করে দেন একটা স্টেটমেন্ট বা মাল্টিপল, এখানে মাল্টিপল স্টেটমেন্টও হতে পারে, অথবা যদি না হয় কন্ডিশন তাহলে আদারওয়াইজ আর কন্ডিশন কিন্তু চেক করছে না, এটা কিন্তু ডিফল্ট বসে যাচ্ছে। যদি না হয় তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে? ইলসে বাকিটুকু সে এক্সিকিউট করবে। আচ্ছা, ইফের আমরা তাহলে দুটো দুটো স্টেটমেন্ট শিখলাম। এরপরে আমি চলে আসি, এরপরেও আরো কিছু কেস ঘটতে পারে, ঠিক আছে? আরেকটা আমি নেচার দেখাই ইলসের, ইফের। আচ্ছা, এটুকু আমি কপি করলাম এবার, আর হাতে লিখলাম না। আমি কি দ্রুত যাচ্ছি নাকি বোঝাই যাচ্ছি? না না স্যার, ঠিক আছে। ক্লিয়ার তো? আচ্ছা, তার মানে আমরা সিঙ্গেল স্টেটমেন্ট দেখলাম, তারপর ইফ ইলস দেখলাম, তারপরে আর কি ঘটতে পারে? তারপরে যেটা ঘটতে পারে আমার, ইফ এবং ইলস। ইফ মানে কন্ডিশন যদি আমার ফুলফিল হয় তাহলে হলো, আর কন্ডিশন যদি ফুলফিল না হয় তাহলে আমার বাকিটুকু কাজ করলো। কিন্তু আমার তো মাল্টিপল কন্ডিশনও চেক করানো লাগতে পারে, পারে নাকি? যদি এটা হয় তাহলে এই স্যার হবে, যদি না হয় তাহলে এটা হবে, যদি না হয় এটা হবে, দেন ফাইনালি এটা হবে। এরকমও তো আমাদের বাস্তব লাইফে লাগে না? এটা লাগে তো? জি স্যার। একটা না একটা হবে। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে তো এটাই। আমাকে মাল্টিপল চেক করাতে গেলে আমাকে ইফ এর পরে এবার বারবার আমাকে তাহলে বলতে হবে ইলস ইফ, না হলে তুমি এটা করো। তাহলে আমি তারপরে কি করব? ইলস ইফ, এইভাবে আমি যাব। ইলস ইফ, তারপরে কি করব? একটা স্টেটমেন্ট। ইফ যদি হয় স্যাটিসফাই তাহলে ওই স্টেটমেন্ট, ইলস ইফ যদি হয় তাহলে এই স্টেটমেন্ট। এইভাবে আমি আবারও ইলস ইফ দিতে পারবো। এটা হচ্ছে আরেকটা তার স্ট্রাকচার। আমরা প্রোগ্রামিং এ দেখবো এই স্টেটমেন্টটা কোন কাজে লাগে, এবং খুব দারুণ দারুণ প্রোগ্রামিং এ এটা লাগে কন্ডিশন গুলো চেক করাতে। আচ্ছা, এইভাবে আমি এটাকে এইভাবে না দিয়ে আমি এইভাবে দেই, এইভাবে দেই, এইভাবে আমি অনেকগুলো দিতে পারবো এটা। হ্যাঁ, তারপরে কি হবে আমার ফাইনালি একটা, এগুলো প্রত্যেকটাতে কিন্তু স্টেটমেন্ট থাকবে, ঠিক আছে? তার মানে ও প্রথমে একটা ইফ কন্ডিশন চেক করবে, যদি না হয়, এটা কিন্তু ধারাবাহিক ভাবে আসবে। এলস ইফ চেক করবে, তারপরে এলস ইফ চেক করবে, তারপরে এভাবে যতগুলো থাকবে একটা একটা করে চেক করে ফাইনালি যদি না পাই তাহলে ইলসে গিয়ে ডিফল্ট। এই ইলস এর কিন্তু কোনো কন্ডিশন নাই, আছে কি এখানে? না না। আর এগুলাতে প্রত্যেকটাতে কিন্তু কন্ডিশন থাকবে, আমি কিন্তু মিস কন্ডিশন। করছি এটা, দেখেন এটা কিন্তু কন্ডিশন আছে কিন্তু। হ্যাঁ, আমি এটা মিস করছি। এই যে কন্ডিশন, এদের কিন্তু কন্ডিশন থাকবে। তার মানে ইফের একটা কন্ডিশন, এলস ইফের কন্ডিশন, এলস ইফের কন্ডিশন, এবং ফাইনাল এটা হচ্ছে ডিফল্ট। এর কোনো কন্ডিশন নাই। যদি কেউ না হয় তাহলে ফাইনাল ডিফল্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করবে এটা। আচ্ছা, এটার একটা মজার ব্যাপার একটা জেনে রাখেন, যে এটা কিন্তু এট এ টাইম একটাই একটাই কাজ কিন্তু একে দিয়ে করানো যাবে, ঠিক আছে? যে ইফ যদি এই স্টেটমেন্টটা স্যাটিসফাই হয়ে যায় তাহলে কিন্তু ওর নিচে আসবে না। বুঝাতে পারছি আমি? হুম হুম। তখন কিন্তু ব্রেক হয়ে যাবে, ও কিন্তু নিচে চলে আসবে একেবারে, মানে কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেলে নিচে চলে আসবে। যদি না হয় তাহলে আবার পরেরটা আসবে সে। তার মানে আমাকে কিন্তু এটা সিকুয়েন্সিয়ালি আমাকে প্রোগ্রামটা ডিজাইন করতে হবে এভাবে। যদি ইফ এর পরে এই কন্ডিশনটা আমার মানে ফুলফিল হয়ে যায় তাহলে এখানে আমি যে কোডিংটুকু দিব অতটুকু এক্সিকিউট করবে, করে আর নিচে কিন্তু আসবে না, ও ব্রেক করে বের হয়ে যাবে কিন্তু একেবারে একবারে এখানে চলে আসবে, ঠিক আছে? এইভাবে এই প্রোগ্রামটা কাজ করে। এটাকে ইলস ইফ ল্যাডারও বলে। ল্যাডার মানে মই, তাই তো? জি স্যার। ল্যাডার মানে মই, এটাকে ইলস ইফ ল্যাডার বলে। যে আমরা এটা দিয়ে কি করতে পারি? মাল্টিপল এভাবে কন্ডিশন চেক করে 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 ফাইনালি আমরা যেতে পারি। এই যে তিন ধরনের আমরা দেখলাম। আচ্ছা, আরেকটা আছে, আরেকটা হচ্ছে নেস্টেড বলে এটাকে। আমি এই ইফের চেহারাগুলো আগে দেখায় দেই, তারপরে আমি একটা একটা করে প্রোগ্রামিং দেখাবো, ঠিক আছে? তাহলে ইফের আমরা কয়টা পেলাম? একেবারে ইনিশিয়াল একটা। সোজা করে আমি বলতেছি, ইনিশিয়ালি একটা পেলাম, নাম্বার ওয়ানে পেলাম। ইফ কি করতেছে? একটা কন্ডিশন চেক করে কন্ডিশন ফুলফিল করলে একটা স্টেটমেন্ট এক্সিকিউট করছে, অথবা এই ব্লক অফ স্টেটমেন্ট এক্সিকিউট করছে। আর কোনো ঝামেলা নাই এখানে। শুধু ইফ যদি আমার কন্ডিশন ফুলফিল হয় দেন এই স্টেটমেন্ট, আর
নাম্বার অফ স্টেটমেন্ট ব্লকের ভিতর দিয়ে দিলে গেল। তারপরে ইফ এবং ইলস, আমার আমার চাহিদার পরিপ্রেক্ষিতে যদি এরকম হয় যে আমি কন্ডিশন স্যাটিসফাই করলে একটা স্টেটমেন্ট এক্সিকিউট করলাম, না হলে আমি আরেকটা করালাম, এইটা গেল একটা। তারপরের চাহিদা যদি আমার এরকম হয় যে আমার অনেকগুলো স্টেটমেন্ট চেক করতে হবে, যদি এটা হয় তাহলে একটা ঘটবে ঘটনা, যদি না হয় তাহলে আরেকটা, এইরকম একটা কেস আসতে পারে। ইফের আরেকটা ঘটনা ঘটতে পারে, এটাকে বলে নেস্টেড ইফ। তার মানে আমি একটা ইফ ব্লক নেই, এই 4 ধরনের ইফের ব্যবহার হবে, এর বাইরে হবে না। এই 4টা দেখাই দিই, তারপরে আমি প্রোগ্রামিং এ যাব। আচ্ছা, এটাকে আমি গ্যাপ করে দিই, এটা একটা থাকলো। আচ্ছা, আচ্ছা, এইটা, এটাতে হচ্ছে আমার ইফ কন্ডিশন আছে, কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে এটা আমার একটা ব্লকে অ্যাক্সেস করবে। ব্লকে অ্যাক্সেস করার পরে ব্লকের ভিতরে আবার সে মাল্টিপল মাল্টিপল ইফ স্টেটমেন্ট থাকতে পারে। এখানে গিয়েও আবার ইফ কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করবে। এই কন্ডিশনের ভিত্তিতে যদি একটা স্টেটমেন্ট হয় তাহলে একটা এক্সিকিউট করবে, আবার যদি মাল্টিপল স্টেটমেন্ট হয় তাহলে আবার কি করবে, সে আবার একটা ব্লকে ফেলবে। কয়েকটা ব্লকে ফেলবে, তারপরে হ্যাঁ, আর আবার একটা ব্লকে করবে। ফেলবে সে, একটা ব্লকে ফেলবে, তারপরে কি মাল্টিপল স্টেটমেন্ট 1 দিচ্ছে, আবার আবার স্টেটমেন্ট 2 দিচ্ছে। আমার মানে রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে এটা হবে। আচ্ছা, এখানে মনে হয় দেখেন স্টেটমেন্ট একাধিক যেখানে, সেখানে আসলে 1 2 লিখলে ভালো হয়। হুম। স্টেটমেন্ট স্টেটমেন্ট ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, এখানে দেখেন একাধিক স্টেটমেন্ট ব্লকের ভিতরে, তারপরে স্টেটমেন্ট 1 2। তার মানে এই যে ইফের ভেতরে আবার ইফ, ঠিক আছে, এবং এর ভেতরেও কিন্তু ইফ, মানে প্রয়োজন যদি এত লজিক্যাল মানে জটিল প্রোগ্রামিং যদি হয় যে না এর ভেতরেও একটা শর্ত চেক করতে হচ্ছে আমাকে, তাহলেও আবার হতে পারে। আবার এই ইফের কিন্তু আমি ইলস দিতে পারি, এই ইফেরও আবার ইলস হতে পারে, পারে না? পারস এই যে এই ইফ দিয়ে মানে একটা আমরা কন্ডিশন স্যাটিসফাই করে ও ভেতরে গেল, যাওয়ার পরে আবার ইফ কন্ডিশন ঢুকে হয় মাল্টিপল স্টেটমেন্ট এক্সিকিউট করছে, যদি এটা না হয় তাহলে তার আবার আমি ডিফল্ট ইলস এর সাথে যে স্টেটমেন্ট সেটাও আমি দিতে পারি। এই টাইপের যদি নেচার হয়, খালি নেচারটুকু দেখে রাখেন, বাস্তবে আসলে তখন বোঝা যাবে, এখন জটিল মনে হতে পারে। এইরকম যে নেচারটা, এটাকে আমরা কি বলবো, নেস্টেড ইফ ইলস। আমি একটু লিখে দিই, এটা হচ্ছে আমার নেস্টেড, মানে ইফের ভিতরে ইফ, ঠিক আছে, নেস্টেড ইফ স্টেটমেন্ট। কে বোঝানোর জন্য। জি, ইফ উইদিন ইফ, তাই তো। তাহলে আমরা কয়টা পেলাম, ইফের 4টা নেচার পেলাম, একটা নেস্টেড পেলাম, তারপরে এটা পাইছি আমি, এটাকে বলে ইফ ইলস ল্যাডার। Header। ল্যাডার মানে মই। এরকম যদি হয় যে মাল্টিপল আমি ইলস ইফ করে কন্ডিশন চেক করবো, এটা একটা হয়। আর এটা হচ্ছে নর্মাল ইফ ইলস, এটা ইফ ইলস, আর এটা হচ্ছে ইফ, শুধুমাত্র ইফ, এটা ইফ স্টেটমেন্ট। এই 4টা ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু নিশ্চিত করলে আমি প্রোগ্রামিং এ যাব। 4টা চেহারা আমি ইফ এলস একটা, জি, লাস্টে যেটা বললেন স্যার, ইফ এর মধ্যে ইফ যেটা, ওইটা একটু স্যার আবার যদি ক্লিয়ার করতেন, লাস্টেরটা আচ্ছা ইফ এর মধ্যে স্যার, আমি, আচ্ছা ইফের মধ্যে ইফটা আমি একটু বলতেছি, যে আমার, নেস্টেড ইফ যেটা বলছেন হ্যাঁ স্যার। হ্যাঁ নেস্টেড ইফ, এটা হচ্ছে যে প্রথমে আমি একটা শর্ত চেক করছি, একটা কন্ডিশন আমি চেক স্যার করলাম, চেক করে আমি ভেতরে গেলাম। হ্যাঁ, এটা যদি আমি এক্সাম্পল রিলেট করি, ধরেন ইনকাম ট্যাক্সে আপনারা বেশিরভাগ আছেন, ইনকাম ট্যাক্স দিয়ে করি। ধরেন ইনকাম ট্যাক্সে আমাদের মেল এবং ফিমেল
এক্ষেত্রে দুই ধরনের স্ল্যাব আছে না? আচ্ছা জি স্যার। আচ্ছা, দুই ধরনের স্ল্যাব। আবার ওই স্ল্যাবের তো আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, যে হুম যদি চাকরিজীবী হয় তাহলে কি যাবে, যদি কৃষি হয়, কৃষি আয় থাকে তাহলে কোথায় যাবে। তাহলে ধরেন আমার প্রথমে ও কি করবে, ইফ দিয়েও চেক করবে যে জেন্ডারটা কি, মানে মেল না ফিমেল। কারণ ফিমেলের জন্য হিসাবপত্র আলাদা, মেলের জন্য তো স্ল্যাব আলাদা, তাই কি না? তাহলে প্রথম ইফ দিয়ে কি করতেছে ও, স্ল্যাব ওই ইয়েটাতে ঢুকতেছে আর কি, আইডেন্টিফাই করলো যে মেল না ফিমেল। তাহলে ঠিক আছে, দেখলো যে হ্যাঁ ইফ মেল। আচ্ছা, মেলের পরে ঢুকলো, তারপরে ইফ কন্ডিশন দিয়ে আবার দেখতেছে যে এ কি মানে কোন ধরনের ইনকাম তার, ওই যে ক্যাটাগরি গুলো আছে না, আপনারাই তো বলতে পারবেন ভালো। সে কি কৃষি আয় আছে, নাকি তার শুধুমাত্র সরকারি চাকরি ক্যাটাগরি, নাকি অন্য কিছু এরকম আছে না? প্রথম এই যে স্যার, প্রথম শর্তের ওই মানে ওইটার সাথে যে রিলেটেড ওইগুলো কি স্যার? কোনটা? প্রথম যে শর্ত দিবে স্যার, ওই শর্তের সাথে সামঞ্জস্য রেখে কি পরের ইফ গুলা হবে স্যার? না, প্রথমের সাথে সামঞ্জস্য সেটা না। ধরেন যে আপনি তো একটা ক্যাটাগরিটার ভেতরেও তো ড্রিল ডাউন হয়, তাই না? তো মোটা দাগে যদি ক্যাটাগরি করি, আমি মেল না ফিমেল আলাদা করে নিলাম, তাহলে আমি এখানে ধরেন প্রথম ইফ আমি জেন্ডার শুধু চেক করলাম, যে যদি সে মেল হয় দেন আমার এই ব্লকটাতে ঢুকবে। ফিমেলের জন্য ধরেন আমি আলাদা ব্লকই রাখছি, মানে এই ব্লকের ভিতর কাজ কারবার হবে যারা মেল, কারণ তার স্ল্যাব হচ্ছে 3.5 লাখ টাকা, তাই কি না? আমি হ্যাঁ স্যার। ফর এক্সাম্পল বলতেছি। তখন এই প্রথম স্টেটমেন্ট দিয়ে আমার শুধুমাত্র কি করলো, মোটা দাগে ভাগ করলো মেল না ফিমেল। আচ্ছা, তারপরে তারপরে ধরেন তার ক্যাটাগরি ভাগ করতেছে, সে কি গভর্নমেন্ট সার্ভিস, নাকি সে কৃষি আয়, নাকি এরকম হতে পারে না? মানে ফর এক্সাম্পল আমি বলছি, তখন তখন আবার এই ইফ কন্ডিশন গুলো চেক করবে, তখন সেকেন্ড ইফটা চেক আর করতেছে এইভাবে। তো এই রকম ক্ষেত্রে আমার নেস্টেড লাগে, যে আমার প্রথমে একটা মোটা শর্ত চেক করলাম মোটা দাগে, সেটা যদি ঠিক থাকে, দেন ভেতরে ঢুকে আবার এটাকে আমি আরো ক্যাটাগরাইজ করতেছি, তখন আবার সেকেন্ডলি আমি আরো ইফ দিয়ে চেক করতেছি। বুঝাতে পারছি আমি? মানে স্যার একটা বিষয়কে বিষয়কে স্যার বিস্তারিত ভাবে বলা। রাইট, মোর স্পেসিফিক করা। একেবারে টপ থেকে তাকে ভেঙে ভেঙে মোর স্পেসিফিক করতে গেলে এ ধরনের লাগে, যে একেবারে তার প্রথম যে ক্যাটাগরি দুই ভাগ করা সেটা করে দিলাম, তারপরে এবার আমি আরো তাকে সেগ্রিগেট করতেছি বিভিন্ন কন্ডিশনের উপর ভিত্তি করে, তখন আমি আবার ইফ দিয়ে দিয়ে চেক করতেছি। করার পরে তখন তার জন্য যে ক্যালকুলেশন প্রযোজ্য, তখন স্টেটমেন্ট গুলোতে আমি ক্যালকুলেশন গুলো করব। ঠিক আছে, তাহলে বুঝছি আমাদের স্যার। ইফ, জি স্যার। হ্যাঁ তাহলে আমি ইফ এর নেচারটা আমি মোটামুটি ইফ এর স্টেটমেন্ট গুলো দেখলাম। এবার আমরা একটু প্রোগ্রামিং এ চলে যাই আর কি। 10টা অলরেডি বেজে গেছে। কোনটার প্রোগ্রামিং দেখবেন বলেন, জটিল গুলো দেখবেন না সহজ গুলো দেখবেন? নেক্সটটা দেখিস নেক্সট। আচ্ছা নেক্সট। নেক্সটটাই দেখেন স্যার। তো সবগুলো একটা করে দেখায় দেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 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 তাহলে দেখাচ্ছি, কারণ আপনার বুঝে আগাইতে হবে আমাদের। আচ্ছা, আমি যদি এভাবে একটু থিঙ্ক করি, যে ধরেন আমি তিনটা নাম্বার নিব, তিনটা নাম্বারকে, তিনটা নাম্বার আমি ইনপুট নিয়ে আমি লার্জেস্ট বের করব। সিম্পল, কিন্তু আমাকে এখানে কিছু কন্ডিশন চেক করতে হবে ইফ ইলস ব্যবহার করে। তাহলে আমাদের প্রোগ্রামিংটা আমি দ্রুত দ্রুত করে ফেলি, এগুলো স্ট্রাকচার তো জানেন আপনারা। ইনক্লুড টেস্টিডিও.h এইচ। কোথাও যদি কনফিউশন থাকে তাহলে আমাকে একটু রিপিট করবেন, যাতে আমরা না বুঝে না আগাই, ঠিক আছে? ইন্টিজার মেইন হেডার ফাইল। ওকে, আচ্ছা, এখন আমি আচ্ছা প্রবলেমটা একটু লিখে দিই ওপরে, তাহলে আপনাদের মানে কোডিং এ ফোকাস করা সুবিধা হবে, যে আসলে আমরা কি করতে যাচ্ছি। প্রবলেমটা যদি আমি লিখি এভাবে, যে আমার কমেন্ট লাইন তো করতে জানি না, এই যে ডাবল, এটা কি কি বলে, স্ল্যাশ বলে না ব্যাক স্ল্যাশ বলে, এটা আমার ডাবল উল্টাপাল্টা। ডাবল আচ্ছা, ডাবল ডাবল ব্ল্যাক স্ল্যাশ দিলে একটা লাইন, আর যদি আমি ওই যে স্ল্যাশ দিয়ে অ্যাস্টেরিস্ক দিয়ে আবার নিচে স্ল্যাশ এবং অ্যাস্টেরিস্ক দিই তাহলে মাল্টিপল লাইন। আচ্ছা, আমি মাল্টিপল লাইন। সিঙ্গেল লাইন, হ্যাঁ সিঙ্গেল লাইন আমি কমেন্ট করলাম, যে আমি কি করব, ইনপুট প্রি
ওকে, আমাদের প্রবলেমটা আমরা লিখে ফেলেছি, ইনপুট 3 নাম্বারস এন্ড ফাইন্ড দ্য লার্জেস্ট। আমরা যখন লুপিং এ যাব তখন মানে 3 না, আমি যদি তখন অ্যারে ইউজ যখন করব তখন আমি দেখা যাচ্ছে আমার 100 200 500 যাই দিবে না কেন তার ভিতর থেকে এটা লুপিং করে করে বের করা। যেহেতু এখন লুপিং না, নর্মাল ইফ ইলস, এর জন্য 3টা নাম্বার বা 4টা সর্বোচ্চ আমরা যাব। ঠিক আছে, আর লুপে যাব তখন এটা আমার একটা অ্যারে থেকে তখন যে কোনো ভাবে প্রোগ্রামিং বের করে ফেলবে লজিকের মাধ্যমে। আচ্ছা, আমরা এটা সেভ করি ফাইলটা, ফাইন্ড লার্জেস্ট এরকম লিখি আর কি। আচ্ছা, তাহলে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি যে আমার প্রবলেমটা হচ্ছে 3টা আমি ইনপুট নিব, তাহলে আমাকে ফোকাস করতে হবে কোথায়, আমার কি কি করব এখন আমি, আপনারা আমাকে গাইড করেন। ভেরিয়েবল তিনটা নিতে হবে স্যার। 3টা ভেরিয়েবল নেব। 3টা ভেরিয়েবল ভেরিয়েবল কেন নেব, আমাকে 3টা নাম্বার মেমোরিতে 3টে অ্যালোকেট নাম্বার। করতে হবে, মেমোরিতে রাখতে হবে আমাকে। খুবই সিম্পল, আমি 3টা ভেরিয়েবল নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কি করব, এখন 3টাকে আমি ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য আমি কি করব, ইনপুট প্রিন্টএফ একটা ফাংশন দিব, তারপরে আমি এখানে বলে দিব এন্টার 3 ভেরিয়েবল নাম্বারস, ইনপুট 3 নাম্বারস নাম্বার। বলে দিলাম যে 3টা আমি নাম্বার নিব। আচ্ছা, তারপরে এটা স্টেটমেন্ট ক্লোজ করব এবং আমরা জানি কিবোর্ড থেকে স্ক্যানএফ এর মাধ্যমে আমি ইনপুট গুলো নিব। এটা আমাকে কি করতে হবে, পার্সেন্টেজ ডি স্পেস দিয়ে আবার পার্সেন্টেজ ডি, সরি ছোট ডি আর কি, ছোট হাতের দিন। ছোট হাতের, রাইট, পার্সেন্টেজ ডি 3টা দিলাম এবং কমা দিয়ে এম্পারস্যান্ড এতে একটা রাখবো, বিতে একটা বি রাখবো। বি বি এ এম্পারস্যান্ড অ্যাড্রেস এম্পারস্যান্ড অফ সি। সি, 3টা। এই আচ্ছা স্টেটমেন্ট ক্লোজ। ওকে, এই স্টেটমেন্ট ক্লোজ হলো। এইবার আমার কাজ হচ্ছে আমার কম্পেয়ার করা। এখানে এই যে আমরা ইফ ইলস এর যে স্টেটমেন্ট গুলো দেখে আসলাম এইটার ব্যবহার আমরা করব। আমি কম্পেয়ারের কাজটা এখন করব। কম্পেয়ারটা কিভাবে করব, যে আমার তো 3টা নাম্বার তাই না, এ বি সি, সিতে মানগুলো তো আমার চলে আসবে কিবোর্ড থেকে ইনপুট দেওয়ার সাথে সাথে। আমাকে এখন কি করতে হবে, ভেরিয়েবল গুলো কম্পেয়ার করতে হবে। আমি তো মান জানি না, মান ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে ইন্টারনালি। তাহলে আমি এখন শুরু করব কি, এ এবং প্রথম দুটো আমি ধরি যে ইফ, ওকে, এখন কন্ডিশনে আমি যাচ্ছি যে এ যদি বি এর থেকে বড় হয় এবং এ সি এর থেকেও যদি বড় হয় তাহলে আমি ডিসিশনে কি আসতে পারি, এ ইজ গ্রেটার বা এ লার্জেস্ট। মানে এক স্টেটমেন্টে আমি এটা চেক করে বের বের করতে পারি যে ইফ এ ইজ গ্রেটার দেন, অঙ্ক করার মতো অঙ্কের অঙ্ক করার ফাংশন মতো, জানার পর রাইট, জি স্যার বুঝতে পারছি। গ্রেটার দেন বি। আচ্ছা, এখানে এন্ড, এই যে এন্ডটা কিভাবে দেয়, আমি লজিক্যাল ইয়ার সময় দেখাইছিলাম বোধহয়, এন্ড কিন্তু এইভাবে দেয়। এটা হচ্ছে এম্পারসেন্ট লজিক্যাল এন্ড, এন্ড হ্যাঁ, দুইবার দিতে হবে। আচ্ছা, এ ইজ গ্রেটার দেন বি এন্ড এ ইজ গ্রেটার দেন সি। তার মানে আমি একটা কন্ডিশনের ভিতরে আমি বলে দিলাম যে এ যদি বি এর থেকেও বড় হয়, এ যদি সি এর থেকেও বড় হয়, তাহলে আমার ডিসিশন ফাইনাল। তাহলে কি হবে, স্যার দুইটা বলেন? এম্পারসেন্ট কেন স্যার দুইটা আচ্ছা, এইটা দুইটা এজন্য হচ্ছে যে আমি এই যে এখানে দেখাইছিলাম আপনাকে যে আমার এই যে লজিক্যাল অপারেটরে এন্ড আছে, অর আছে। তো লজিক্যাল অপারেটরে এন্ড অর গুলো হচ্ছে 2টা এম্পারস্যান্ড দিয়ে এন্ড এবং দুটো অরটা হচ্ছে এই যে এরকম, এরকম রিটার্ন অর, দুটা স্যার। হ্যাঁ এরকম। আর যেটা শুধু এন্ড যদি এরকম দেই এবং শুধু অর এরকম দেই, এটা হবে বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ ওই যে বাইনারিতে কনভার্ট করে যে আপনার যোগ করে বা বিয়োগ করে, এটা আমি বিট ওয়াইজের একটা প্রোগ্রাম দেখাই দিব। আজকে হয়তো পারবো না, আরেকদিন দেখাই দিব, আজকে টাইম পাবো না।
আচ্ছা, তাহলে আমরা প্রথম কন্ডিশনটাতে আমি তো এখন কি প্রিন্ট করতে পারি? যদি এ বি এর থেকে বড় হয়, এ সি এর থেকে বড় হয়, তাহলে তো আমার ডিসিশন ফাইনাল। ডিসিশন কি? প্রিন্ট করো। প্রিন্ট করো। প্রিন্ট কি করবে? হ্যাঁ, প্রিন্ট করতে বলবো কি, দ্য লার্জেস্ট নাম্বার ইজ, আচ্ছা নাম্বারটা এখন কে হবে? পার্সেন্টেজ ডি। পার্সেন্ট বি। কেউ একজন, তাই তো? এই পার্সেন্টেজ ডিটা কে? এ, এ বি বা কে সি বলেন যে তো? কোনো একজন। একদম লজিক্যাল, যে কোনো একটা না, আমার শর্ত বলে দিচ্ছে কে হবে এখানে। আমার কন্ডিশনে কিন্তু আমি কাকে কাকে এখানে প্রায়োরিটাইজ করছি, কাকে ফিক্সড করছি, সেই অনুযায়ী আমি আউটপুট আসবে, কিন্তু না হলে কিন্তু ভুলভাল আউটপুট আসবে। আমার কন্ডিশনে বলে দিচ্ছে যে এ যদি বি এর থেকে বড় হয় is greater এবং than all. এ যদি সি এর থেকে বড় হয়। তার মানে কি, যদি এটা স্যাটিসফাই হয়, তো সেকেন্ড লাইন আসবে কখন? যখন আমার এটা ট্রু হবে। তো এটা ট্রু হওয়া মানেই এ হচ্ছে বড়। এটা ট্রু হওয়া মানে কি? ট্রু হওয়া মানে তো এ A1. বড়, সবার চেয়ে বড়, তাই না? আচ্ছা, তাহলে আমি এখন এখানে এ দিলাম, আমার একটা স্টেটমেন্ট হয়ে গেল। আচ্ছা, এখন এটুকু হলেই কি আমার পুরো প্রোগ্রাম কমপ্লিট হলো? না। না স্যার, হয় যে নাই। এখন যদি এই কারণ শর্তটা না যদি মানে না হয়, তাহলে কি হবে? আচ্ছা যদি না হ্যাঁ। হয় তাহলে তো আর আমার লার্জেস্ট আমি পাইলাম না। আমি তিনটা ঠিকই ইনপুট দিছি, তো আমি তো একটা হুম। শর্ত বললাম কেবল। এখন যদি না হয় তাহলে আবার কি করবে ও? তাহলে আমাকে এখন কি করতে হবে? এবার এলসি পে যাইতে হবে, এই আরেকটা কন্ডিশন চেক Do করাইতে হবে। check. ওকে, এবার আমি চলে আসি এলসি পে। ইফ ইলস তো পারেনি আপনারা সহজ, এবার এলসিফটা আমি দেখে ফেলি। দেখি বাবা, যাও উপরে যাও, উপরে যাও। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এখন দিব এলস ইফ। শর্ত। আচ্ছা, আচ্ছা এলস ইফ যদি হয়, এলস ইফে আপনি টার্গেট করেন যে কিভাবে করবেন প্রোগ্রাম। মানে আমার চেক করলাম কি আমি, আমি চেক করছি স্যার। হ্যাঁ এ এ কে আমি দুইজনের সাথে কম্পেয়ার করে ফেলেছি আমি। আচ্ছা, এবার যদি আমি বি কে কম্পেয়ার করি, স্যার যে বি বি ইজ যদি গ্রেটার দেন এ, যদি বি ইজ গ্রেটার দেন এ হয়, এন্ড বি ইজ গ্রেটার দেন সি। বি ইজ সরি বি ইজ গ্রেটার দেন সি হয়, আচ্ছা তাহলে আমার ডিসিশন কি আসবে? বি বড়। আচ্ছা, একটু স্পেস দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে। এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আচ্ছা, এরপরে ধরেন আমার এ এ কম্পেয়ার করলো বি এবং সি এর সাথে, তারপরে এটা এটা হলো না। বি কে কম্পেয়ার করলো, হলো না। সিও তো বড় হতে পারে নাকি? তার জি মানে স্যার। এই দুটো দিলেও কিন্তু আমার প্রোগ্রামিং কমপ্লিট না, যেহেতু তিনজন। তাহলে সি কে কি আর কম্পেয়ার করার দরকার? তাহলে কি আমি সি এর জন্য তো লিখবো নাকি? সি যদি এ থেকে বড় হয়, সি যদি বি এর থেকে স্যার বড় ওটা হয়, তাহলে সি বড়। এলস এ দিয়ে দিতে পারি স্যার। গুড, তাহলে গুড, তো আর গুড আনসার, শর্ত দেওয়ার দরকার নেই স্যার, এটা গুড। সরাসরি ওই কাটাতে আমি চলে যাবে। এটাই আমি প্রত্যাশা করছিলাম, যে আমার এখন আর তৃতীয় ক্ষেত্রে আমার আর শর্ত। কম্পেয়ার করার কোনো দরকার নাই। যদি আমার এই দুটো, যেহেতু তিনটা নিয়ে কাজ করতেছি, এই দুটো যদি আমার না হয়, তাহলে আমি ধরে নিব বাই ডিফল্ট লার্জেস্ট নাম্বার কে? সি। C. জি স্যার। তার সি। মানে আমি এখন চোখ বন্ধ করে আমি বলে দেবো যে আচ্ছা ঠিক আছে, উপরের দুটো হয় নাই যেহেতু, তাহলে লার্জেস্ট নাম্বার আমার সি। সি। এই তো, জি স্যার। ওকে, Sir, তাহলে B হইতো স্যার B. বি হবে। গুড, Yes. মোটামুটি এতটুকুই। আচ্ছা, রিটার্ন জিরো এটা বাই ডিফল্ট ফরম্যাট, এটা রাখেন। কোন কম্পাইলারে আপনার কোন এতে এটা ভুল ধরে, হ্যাঁ। এই যে এখানে যদি ইন্টিজার লিখেন, তাহলে সে এক্সপেক্ট করে যে এখান থেকে একটা ভ্যালু রিটার্ন করবে। তো এইটাতে ধরে না, এটাতে যদি না দেই তাহলে কিছু হয় না, কিন্তু ল্যাবে কি দিবে এটা তো জানি না। এই জন্য এই ফরম্যাটটার ক্ষেত্রে আমরা রিটার্ন জিরো দিয়ে রাখবো, তাহলে এটা কখনো এরর আসবে না। কিন্তু এই কম্পাইলারে এটা ভুল ধরে না, আমি দেখছি এটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু এই প্যাটার্নটা একটু করে রাখবো না। ওকে, তাহলে এবার আমি একটু কম্পাইল করে দেখি। কম্পাইল এন্ড রান। ওকে, তিনটা নাম্বার চাচ্ছে, বলেন কি কি দিব? A, B and C. না, এ বি সি তো ভেরিয়েবলে রাখবেও। পাঁচ আমার পাঁচ তা তো 5 7 ভেরিয়েবল 9। আচ্ছা 5, 5 7 9 বা আচ্ছা বলেন বলেন। হুম, 11 দিলাম,
ধরেন 23 দিলাম, এরকম দিলাম 3টা নাম্বার, তাহলে হচ্ছে লার্জেস্ট নাম্বার ইজ 23। আমি যাই দেই না কেন ও যেহেতু ওই ক্যালকুলেশনে পড়ে যাবে, আমি যদি আগে পিছে করে দেই, ধরেন হ্যাঁ বড়টা আগে, 45 দিলাম, তারপরে আমি ধরেন আহ 12 আর দিলাম, তারপরে আমি দিলাম, এই প্রোগ্রামটা টেনে টেনে অনেক বড় করা যায়, কিন্তু স্যার অত লাগে না, এই প্রথম দুইটাই হয়ে গেছে। জি জি, স্যার এটা তো টেনে টেনে অনেক বড় করা যায়, কিন্তু আসলে প্রথম যে দিয়েছেন স্যার ওইটাই তো হয়ে গেছে স্যার, এভাবে করলেই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তার মানে আমি যেভাবেই দেই না কেন ওই লজিকের মধ্যেই পড়ে যাবে আর কি। হ্যাঁ, হ্যাঁ তার মানে স্যার, জি এই স্যার, এইভাবে আমরা ইফ ইফ এলস এর প্রোগ্রামিংটা আমরা এইভাবে তাহলে কি করতে পারি, করে ফেলতে পারি। প্রোগ্রাম দীর্ঘ করার জন্যই ফেলছি স্যার। স্যার এটা যদি মানে এখন তো বড় চাইছেন, যদি ছোট চাইতো তাহলে স্যার ছোট ছোট কি সংখ্যা। চাইতো? এটা ভেরিয়েবল কমাতে, Less ও than. ভেরিয়েবল যদি কমায় দেন তাহলে তো আপনি ইফ এলস দিয়ে করে ফেলতে পারবেন। ভেরিয়েবল কমাই নিলেই তো হয়ে যায়। এটা যদি আপনি অনলি যদি দুটো ভেরিয়েবল দেন তাহলে তো আর কিছুই লাগবে না। ইফ যদি এ বড় হয় তাহলে এ বড়, আর না হলে বাই ডিফল্ট বি বড়। এটা এটা তো মানে তিনটার কারণে আপনার এই এতগুলো লাগলো, আর যদি না হয় তাহলে তো। আর যখন লুপিং এ যাব তখন আমরা কি করব, অ্যারে থেকে একটা একটা করে লুপিং, ওই ইনক্রিমেন্ট করে করে একটা করে উপাদানকে লুপ করবে, করে চেক করবে আর কি লুপিং। ওটা আরো ইন্টারেস্টিং। ঠিক আছে, তাহলে এতটুকু ক্লিয়ার তো আমরা নাকি? জি স্যার, এটা ক্লিয়ার স্যার। আচ্ছা, আপনাদের কি করায় নেবো নাকি আমি করব আরেকটা? আপনাদের কাছে কম্পিউটার আছে হাতের কাছে? জি স্যার, আছে স্যার। আমার কাছে নেই স্যার। করাই দিয়েন স্যার, তাড়াতাড়ি হবে। তাও ঠিক। আচ্ছা, আমি আরেকটা প্রবলেম এটা লিখবো, তারপরে সুইচ আজকে দেখাবো। তো টাইমও কম, আপনাদের কোনো অসুবিধা আছে কিনা আর 15-20 মিনিট ক্যারি করতে? তো না সমস্যা স্যার, নেই স্যার। সমস্যা নেই। নেই। প্রবলেম নাই না? ওকে, আমরা যদি এরকম একটা প্রবলেম ডিফাইন করি, ধরেন রেজাল্ট, স্টুডেন্টদের রেজাল্ট হয়, এখানে যদি মার্কস ইনপুট করায় এটাকে একটা গ্রেডে যদি আমি ফেলতে চাই, এরকম করতে চাই, তাহলে আমি কি করতে পারি? ধরেন এটা দিলাম, আহ গ্রেডে তো অনেকগুলো, আমি অত যাব না, 3টা গ্রেড যাব মাত্র, এ বি সি এবং বাকিটা ফেল, কারণ বেশি গেলে এটা অনেক দূর ক্যারি করতে হবে। ইনপুট, আচ্ছা আমরা প্রবলেমটা একটু খেয়াল করি। প্রবলেমটা হচ্ছে আমার কি, যে মার্কস ইনপুট দিব একটা, এবং ইন্টারনালি আমি একটা কি করব, গ্রেডিং সিস্টেমটা ডিজাইন করা থাকবে ভেতরে, সেই অনুযায়ী আমার ইনপুট মার্কস এর ভিত্তিতে সে বলে দিবে যে কোন গ্রেডে গেছে, আর যদি বিলো 40 হয় তাহলে কি করবে, ফেল ডিক্লেয়ার করবে। এরকম একটা, ধরেন যে এটা একটা বাস্তব প্রোগ্রাম, ধরেন এরকম হতে পারে।
যে আপনার এরকম আসলো যে তো এখানে গ্রেডিং এর একটা সিস্টেম দিয়ে দিছে 80+ যদি হয় তাহলে এ গ্রেড, 60 থেকে 79 পর্যন্ত বি গ্রেড, 40 থেকে 59 পর্যন্ত সি গ্রেড এবং বিলো 40 হলে ফেইল। এটা আমরা কিভাবে করতে পারি ইফ ইলস দিয়ে? আইডিয়া করেন কি কি করব বলেন তো, কয়টা ভেরিয়েবল নিব আর কি করব, আমাকে একটু গাইড করবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা তাহলে কি আমরা শুরু করি নাকি? জি স্যার। আচ্ছা এইটা দেখে কি মাথায় তো একটু থিঙ্কিং আসতেছে নাকি যে আমি একটা গ্রেডিং সিস্টেমের আমি একটা সলভ করতে যাচ্ছি। আমার কি হবে, ইনপুট হবে মার্কস এবং আমার রেজাল্ট দেখাবে আর কি আমি কোন গ্রেডে গেছি অথবা আমি ফেল করেছি, এতটুকুই আমার। তাহলে আমার দুইটা প্রোগ্রামটা ভেরিয়েবল নেব স্যার। গুড। আমি একটু শুরু করি। ইনক্লুড, এটা আপনারা আপনারা বলবেন, আমি করব আর কি। হ্যাঁ, আপনাদের না নিয়ে আমি যাব না। স্টুডিও হেডার ফাইল করলাম, তারপরে ইন্টিজার মেইন, রিটার্ন 0, স্ট্রাকচারটা করে রেখে দেই। ওকে, এইবার আমি কি করব, এইবার আপনারা গাইড করেন আমাকে। ভেরিয়েবল নিব তাই তো? জি স্যার, দুইটা ভেরিয়েবল দেই। ধরেন আমার মার্কস নিতে হবে, আমি একটা মার্কস নিলাম, যে মার্কসটা আমার ইনপুট দরকার। আর কি নিব? রেজাল্ট। রেজাল্ট। আচ্ছা ঠিক আছে, নিলাম। আচ্ছা এখন আমার ইনপুট হিসেবে কিন্তু মার্কসটাই আমি দিব ইনপুট, তাই তো? আর ও আমাকে বাকিগুলো কিন্তু ইন্টারনালি আউটপুট দিবে ক্যালকুলেশন করে। তাহলে ক্যালকুলেশনটা ডিজাইন করাই হচ্ছে এখানে মূল কাজ আমার। ইনপুট একটা যাবে, তাহলে একটা ইনপুটের জন্য আমি একটা প্রিন্টএফ নিয়ে নেই। প্রিন্টএফ একটা নিলাম, ছোট করে লিখে আমি এন্টার মার্কস। রাত হয়ে গেছে। আচ্ছা এটাকে স্ক্যানএফ দিয়ে নিয়ে নিই। এস স্ক্যানএফ, পার্সেন্টেজ ডি, মার্কস। ওকে, তার মানে আমি ইনপুট মার্কসটা নিলাম। এবার আমার কাজ হচ্ছে আমার এই যে এইটুকুকে খেয়াল করা, যে এই ডিজাইনটুকু আমাকে করতে পারতে হবে। যে যদি এই মার্কসটা, আমার প্রাপ্ত মার্কসটা যদি 80+ হয়, যদি ইকুয়াল টু আর প্লাস, যেহেতু আমার বি গ্রেড হচ্ছে আবার 79 পর্যন্ত, তার মানে 80 আমাকে ইকুয়ালও ধরতে হবে, ইকুয়াল অর গ্রেটার। ইকুয়াল অর গ্রেটার হয় তাহলেও আমাকে কি বলবে, যে এ গ্রেড equal to পেয়েছি। A. হ্যাঁ ওকে, তাহলে আমি এখন কি ইফে ইফে চলে যাই। আমরা যে ইফের ইফে স্ট্রাকচার দেখে আসলাম, ইফে চলে প্রথম যাই। শর্ত দেব, কি দিব? ইফ ইফ মার্ক মার্কস, Marks is মার্কস তাই তো? মার্কসটা কি marks হবে? ইজ গ্রেটার গ্রেটার দেন অর দেন ইকুয়াল। ওকে, এই যে আমার এগুলো একটু খেয়াল করতে হবে, যে এই যেহেতু 79 পর্যন্ত আমার মার্জিন দেওয়া আছে পরেরটা, তার মানে আমার ইকুয়াল অর গ্রেটার। equal. ওকে, তাহলে মার্কস হবে গ্রেটার দেন ইকুয়াল 80। ওকে, তাহলে কি ঘটবে? তাহলে স্যার এ প্লাস প্রিন্ট করবে স্যার। আচ্ছা এটাকে এ প্লাস করে দিই না? ও স্যার এ স্যার। আর এটা A. আচ্ছা এ দিলাম বা এ প্লাস, হোয়াট স্যার এভার, এটা রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে এটা। তাহলে আমার এখন একটা প্রিন্ট হবে, ইওর গ্রেড ইজ, কি হবে, এ, তাই তো? নিউ লাইন দিলাম, ইওর গ্রেড ইজ এ। আচ্ছা তারপর কি করব? এটা কিন্তু সহজ, দেখে মনে হচ্ছে যে মনে হয় জটিল, আপনারাই পারবেন কিন্তু এটা। শুধু আমাকে কন্ডিশন গুলো বসাইতে হবে। আমার প্রথমটা ডান, যদি 80 ইকুয়াল অর গ্রেটার দেন হয় তাহলে এ প্রিন্ট করবে, তার মানে আমার রেজাল্ট চলে আসছে যদি 80 হয়ে থাকে। তারপরেরটা কি হবে?
else if marks এলস ইফ A আবার আমার এটা চেক করতেছি আবার আমি। এই শর্তটা দিতে হবে স্যার। রাইট, marks is এবার এবার কি দেবো? 60 to 79 না স্যার এখানে তো স্যার দুইটা এই জায়গায় একটা মিস করেন। 60 থেকে 79 স্যার। না স্যার 60 থেকে 79, তাই তো? এই কন্ডিশনটা বলেন আপনারা। So if marks আপনারা যা বলবেন দিয়ে দিব, দেওয়ার পরে আউটপুট চেক করব। 60 থেকে 79 60 থেকে 79। না স্যার এখানে is না, greater than 79 sir. greater than 60 and below. বিলোতে আমি ওই এখনো যে যাচ্ছি না। আচ্ছা, আচ্ছা আমি বলি, দেখেন marks আমার প্রথমটাতে আমি আমি কিন্তু আগেই বলেছিলাম ইফ এলস এর কন্ডিশন গুলোতে যে এট এ টাইম কিন্তু একটা স্টেটমেন্ট এক্সিকিউট হবে। তার মানে আমার ইনপুট কিন্তু একটাই। ও যদি এই রেঞ্জে পেয়ে যায় তাহলে তো এই রেজাল্টও দেখাই ফেলতেছে, তাই না? 79. হুম, ও কিন্তু আর নিচে নিচে আর যাবেই না। যাবে কি? না ইলশিপে আর যাবেই না। আচ্ছা, তার মানে যদি 79. ও দেখে যে 80 আর 80 থেকে 8 ইকুয়াল টু 80 অর গ্রেটার দ্যান 80, তাহলে ও এটা করে ডান করে বেরিয়ে গেল। আর ইলশিপে কি আছে দেখবেই না। ওকে, তার সেকেন্ডে মানে আচ্ছা এটা এটা হয় নাই, তার মানে এটা এইটুকু এক্সিকিউট হয় নাই, মানে এই কন্ডিশন ফিল আপ করে নাই, তার মানে ও এ পায় নাই। তাহলে বি এর রেঞ্জটা হুম, দেখেন, বি তে আমার যদি গ্রেটার দ্যান 60 যদি আমি দেই, গ্রেটার দ্যান অর হুম, ইকুয়াল, হুম, উপরে কত দূর আছে আমার দেখার দরকারই নাই। কারণ 69 পর্যন্ত থাকলেও গ্রেটার দ্যান এর মধ্যে পড়ে যাচ্ছে না। এখানে 69 মানেও তো এই গ্রেটার দ্যান 60 তো নাকি? আর যেই greater মাত্র than 8, 60 আর যেই মাত্র 80 চলে যাচ্ছে তখন তো এইচ লাভ ধরতেছে ও। হ্যাঁ বুঝতে পারছি এই আমার বুঝতে ওইখানে পারছেন? কনফিউজ এখানে আচ্ছা, কনফিউজ ছিল হ্যাঁ স্যার এই আমাদের কনফিউশন এটা দেখেন। 60 চেয়ে এই যে এই 79 আমরা দেখতেছি, 79 এ লজিককে নিয়ে আসার দরকারই নাই। কারণ কি, এই গ্রেটার দেন মানেই 60 ওপরে 79 পর্যন্ত নিচে চলে যাচ্ছে। আবার যখনই 80 80 নিচে 80 ধরতেছে তখন কিন্তু এই তখন এসে স্টেটমেন্টে চলে আসছে। চলে এটাতে যাবে ধরে ফেলতেছে। আমি বোঝাতে পারছি? তার মানে এখন স্যার যেহেতু ওই গ্রেটার, এই হ্যাঁ এই লজিকটা ধরাটাই লিখে স্যার সবচেয়ে রাইট, সবচেয়ে সমস্যা এই স্যার এই আমাদের জন্য লজিকটা, এটা কেন এভাবে থিঙ্ক করতে হলো দেখেন, এখানে গ্রেটার দেন ব্যবহার করছি। গ্রেটার দেন মানে এটা একটা ওয়াইড রেঞ্জ। গ্রেটার দেন মানে একটা কি রেঞ্জ। আমি চোখে দেখতেছি 60, তখন মনে হচ্ছে যে আমার 79, তাহলে কই গেল 79 কে? তো আমি হুম কম্পেয়ার করলাম না, কিন্তু আমি তো দিয়ে কম্পেয়ার রাখছি করলাম গ্রেটার দেন, গ্রেটার দেন। তার মানে তুমি 61 থেকে একদম 79 পর্যন্ত গেলেও কিন্তু এটা ধরবে, কারণ কি এগুলো সবগুলোই 60 তে বড়। তার মানে শুধু আমি 60 কে গ্রেটার দেন করলেই আমার কন্ডিশনটা হয়ে যাচ্ছে। ওকে, ফুলফিল হচ্ছে। তাহলে গুড। আর যেই মাত্র 80 হচ্ছে সেই মাত্র এই কন্ডিশনে চলে আসে, তখন আর এটা ধরতেছে চলে না। যায় ওকে, তাহলে আমরা এবার ইওর গ্রেড ইজ কি হবে এবার? বি। বি 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 চলে আসতেছে। আচ্ছা, তারপরে তারপরে এটা তারপর কন্ডিশন তো দেখেন, এবার আপনারাই থিঙ্ক করেন এবার। হ্যাঁ এবার কি? এটা তো ওই তো 40 ওই এবার আগেরটার মতো শুধু 40 হবে হ্যাঁ, গ্রেটার দেন 40 দিলেই হয়ে যাচ্ছে। কারণ কি জি আমার স্যার এই 69 পর্যন্ত চেক করা দরকার, কিন্তু গ্রেটার দেন 40 মানে কিন্তু 69 ওর ভেতরেই পড়ে। আর যেই মাত্র হুম ওটা 60 হবে সেই মাত্র 60 জন্য তো একটা ক্লজ আমি দিছি। জি তার মানে হুম আমার তার মানে আমার পুরোটা কভার করে যাচ্ছে কিন্তু দেখেন। এটার জন্য আমার এন্ডিং করে আবার আমাকে ওই 69 দরকার নাই, আমার রেঞ্জের মধ্যে হুম পড়ে যাচ্ছে। গুড, তাহলে এবার আমি দেবো এলস ইফ। ওকে, এলস ইফ আমি এটা কি দেবো? 40। 40. যেহেতু গ্রেটার দেন দিছি, আমার 40 থেকে একেবারে 69 পর্যন্ত, এই 60 এর আগ পর্যন্ত পুরোটাই কভার করবে এই কন্ডিশন আমার। তাহলে গ্রেড হবে আমার সি। সি সি ওকে, তারপরে কি আর এলস ইফ দরকার আছে? না স্যার এলস এটাই বিলো গুড, 40 এলস, প্রিন্টএফ বিলো ফিট এলস হয়ে যাবে। এলসে কি বলবে যে ইউ আর ফেল, তাই তো? হুম এটা
এটা আমি কি করছিলাম, সি দিছিলাম, এটা দিছিলাম ফেইল। below 40 fail. আচ্ছা, বিলো 40 এটা কি কন্ডিশন দেওয়ার দরকার আছে? আর ইকুয়াল ইকুয়াল আর গ্রেটার দেন আমি নিয়ে নিছি, তার মানে এরপরে এর বাইরে যা থাকতেছে তা কিন্তু ফেলের আওতায় চলে আসতেছে, সবাই ফেলে হতে চলে। তাই না? জি স্যার। ওকে, মোটামুটি মনে হয় আমরা শেষ করতে পারছি। আমাদের টার্গেট ছিল এটুকু, এটাকে জাস্ট লজিকে আনাটাই ছিল আমার টার্গেট। দেখেন, আমরা কনফিউজ যাতে হয়ে না যাই যে দেখা যাচ্ছে আমি 79 কেন নিলাম না, 59 কেন নিলাম। আমাকে বুঝতে হবে একেবারে একটু, মানে থিঙ্ক করতে হবে ডিপলি যে আমার এই লজিকটা কি। আমি দিয়েছি গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার মানে এর উপরে চলে যাচ্ছে, উপরে কতটুকু যাচ্ছে, আগের স্ল্যাব পর্যন্ত ঠেকে যাচ্ছে আর কি। আর যদি আগের স্ল্যাব ধরে ফেলে তাহলে তো এটাই হবে, যেহেতু ইফ ইফের যে স্টেটমেন্ট গুলো আমি বলেছি যে এট এ টাইম একটাই কিন্তু এক্সিকিউট হয়, ইফের কিন্তু মাল্টিপল এক্সিকিউশন হয় না। এটা যদি হয়ে যায় তাহলে নিচে এটা আসবেই না, কম্পাইলার একেবারে এখান থেকে চলে আসবে এখানে। যদি এটা এক্সিকিউট হয় তাহলে কি হবে, এ দুটো আর এক্সিকিউট হবে না, কম্পাইলার এখানে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এটা একটু রান করে দেখি। আচ্ছা, এটাকে সেভ করতে হবে নাকি? আচ্ছা, এবার আমরা কম্পাইল এন্ড রান করি, সিম্পল একটা মার্কস দেই। বলেন কত মার্কস দিব? Sir, 90. 60. 90। ইওর গ্রেড ইজ এ। তারপরে বিভিন্ন ভাবে চেক করেন রেঞ্জ আমার ধরে কিনা। 70 70, 70 দিলে বি। তাহলে আমার বি এর রেঞ্জ ছিল কত পর্যন্ত? 60 থেকে 17. হতে পারে 79 পর্যন্ত। তার মানে আমার কাজ করতেছে। আমি যদি 45 দেই, যদি সি, আচ্ছা, তারপরে যদি আমি একটু কমায় দিই 40ও যদি 40ও যদি দিই, আমার একবারে লোয়ার রেঞ্জ, তাহলে কি বলে দেখি? 40 দিলাম ধরেন একবারে রেঞ্জে, তাও C. তাও সি রাখছে যেহেতু আমি গ্রেটার দেন অর ইকুয়াল দিয়েছি। আচ্ছা, ইকুয়াল আছে, আর যদি ইকুয়াল তুলে দিতাম। আচ্ছা, এগুলো প্রোগ্রামিং গুলো আপনারা একটু মাল্টিপল ভাবে মানে কন্ডিশন গুলো এদিক ওদিক করে দেখবেন, আমি এগুলো দিয়ে দিব আপনাদের। হ্যাঁ, ইকুয়াল উঠাই দিলে কি হয়, না উঠাই দিলে কি হয়। যদি 39 হয় তাহলে সরি, ইউ আর ফেইল্ড। আচ্ছা, তাহলে এখানে আমি যদি কন্ডিশনের একটু ব্যত্যয় করি, আমি যে যে গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়ালটাও যদি আমি তুলে দেই ধরেন এখানে, তার মানে কি 40-এর বেশি পাইতে হবে ওকে। 40 পেলেও কি হবে, ফেল হয়ে যাওয়ার কথা, তাই কি না? লজিক তো তাই বলে। Yes, sir. তার মানে এখন জি 40 স্যার। দিলে কি হবে, 40 দিলে ফেইল। Fail. তার মানে মোটামুটি কাজ করেছে। ওকে, তাহলে আমি এটা দিয়ে দিব আপনাদের। আচ্ছা, যদি আপনারা অ্যালাউ করেন তাহলে আর একটা দেখাতে চাই, কারণ না হলে আগাবে না। রিলেটেড, যেহেতু রিলেটেড আমি একটু বলি। জি স্যার। এই যে আমার ইলস ইফ ধরেন আমার কন্ডিশন আরো বেশি, 10, 12টা, 15টা, আমি কতবার ইলস ইফ লিখবো? এটাও তো একটা মনে হচ্ছে যে কোডিং এর একটা রিডান্ডেন্সি মনে হচ্ছে না? জি। ওকে, এই এই প্রবলেমটাকে আরেকটু সিম্পলিফাই করার জন্য, এই ব্যাপারটাকে সিম্পলিফাই করার জন্য সুইচ একটা স্টেটমেন্ট আছে, আপনারা নাম শুনেছেন কি? জি স্যার। Yes. সুইচ, সুইচ কেস করে যে ও কন্ডিশন চেক করবে, না হলে সুইচ করে আরেকটাতে চলে যাবে। আমি সুইচটা দেখাই দিব, একটা প্রোগ্রাম দেখাই আমি শেষ করবো আর কি।
সরি। আচ্ছা আমি স্যার একটা নিউ একটা বিষয় জানতে জি চাচ্ছিলাম জি স্যার। জি জি স্যার আমাদের বলেন। গ্রেড মার্ক সিস্টেম সাধারণত 100-র মধ্যে হয়, এখানে যদি আমি স্যার 100-র উপরে ভুলক্রমে এন্ট্রি দিয়ে দিই স্যার, সেক্ষেত্রে স্যার কি এই দেখাবে নাকি স্যার ইনপুটটা ভুল দেখাবে স্যার? এটা আপনি বাইন্ড করে দিতে পারবেন। আপনি যে মার্কস যদি 100-এর উপরে হয়ে যায় তাহলে তাহলে আপনি কি দেন, সিম্পল আপনি ইফ ইফ তাহলে একটা ইয়ে করেন, ইলস ইফে এটা নামায় দেন, এই অংশটুকু, এবং ইফে দিয়ে দেন যে যদি 100-এর চেয়ে বেশি হয় তাহলে ইওর ইনপুট ইজ ইনকারেক্ট, একটা ইনকারেক্ট প্রিন্ট হয়ে করাই যাবে দিবেন। পরে একটাই স্যার। কন্ডিশন চেক, মানে আমি যেভাবে চাই আর কি, আমি স্যার বাউন্ডারিটা যেভাবে সেট করতে চাই, যে যদি 100-এর চেয়ে গ্রেটার দেন, মানে মার্কস যদি গ্রেটার দেন 100 হয় তাহলে আপনি প্রিন্ট করাবেন ইওর ইনপুট ইজ ইনকারেক্ট। স্যার উপরে আরেকটা ইফ দিয়ে দিলে হবে স্যার? হ্যাঁ, না উপরে ইফ স্যার না। আচ্ছা এখানে আহ এখানে আমি বলি, উপরে আপনি আরেকটা যদি ইফ দেন, স্যার ইন্ডিভিজুয়াল ইফ, আলাদা ইফ, তা এটা কিন্তু এটা টোটালি কিন্তু একসাথে কাজ করে, এটা এটা কিন্তু স্যার ল্যাডার। আপনি আলাদা যদি একটা ইফ দেন তাহলে কি করবে ও, ওইটা ও এক্সিকিউট করবে, করার পরে আবার নিচে ও চেক করতে আসবে, ঠিক আছে। আর আপনি এই ল্যাডারের ভিতরেই দিয়ে দিতে পারেন যে প্রথম কন্ডিশনটাই হবে যে 100 চেয়ে বেশি কিনা, স্যার ইফ, তারপরে এই অংশটুকুকে একটা ইলস ইফে ফেলে দেন আর স্যার কি, বুঝতে যেহেতু পারছি। হ্যাঁ এইটা আর কি। আর আপনি আলাদা ইফও দিতে পারেন, আলাদা ইফ দিলে ও ওইটা আবার ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট হবে। এখানে যদি আমি আলাদা একটা ইফ দেই তাহলে কি ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট হবে, হওয়ার পরে ও কি করবে, আবার এই যে এটা, আচ্ছা আপনার এটা আমি প্রবলেমটা যেহেতু উত্থাপন করলেন আমি দেখাই দিই যে কি ঘটবে যদি এই ল্যাডারের ভিতর না থাকে। এটা গুড কোশ্চেন করছেন। ধরেন ইফ আমি, আপনি যেটা বললেন ওটাই আমি করি, স্যার তাহলে ধরেন মার্কস গ্রেটার দেন দিই, এখানে ইকুয়াল ইকুয়াল না দিই, কারণ ইকুয়াল পর্যন্ত আমাদের বাস্তবে 100 পর্যন্ত মার্কস হয়, তাহলে গ্রেটার দেন যদি 100 হয় তাহলে এটা চেক করলো, করার পরে একটা প্রিন্ট দিবে। বুঝতে পারছেন তো আপনারা নাকি? জি স্যার। ওকে। ইনপুট ইজ ইনকারেক্ট, সরি, আরইসিটি ইনকারেক্ট, ওকে। এটা একটা স্টেটমেন্ট দিলাম। দেখেন এটাকে আমি আলাদা একটা ইফে দিয়েছি। আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যে আমার ঠিক আছে প্রোগ্রামিং, কারণ আমি 100 চেয়ে বেশি পেলে তো আমি ইনকারেক্ট বলতেছি, তাই কি না? এটাকে যদি আমি এবার এক্সিকিউট করি, 100ই দিলাম ধরেন, ও 100 পর্যন্ত তো ঠিক আছে, আমি তো ওটা গ্রেটার দেন দিছিলাম, তাহলে আমি ধরেন যে 100 এর চেয়ে বেশি দিলাম, 110 দিলাম। দেখেন নিউ লাইন দেওয়া উচিত ছিল, আচ্ছা নিউ লাইনটা দিয়েই দিই তাহলে বোঝা যাবে। আউটপুটটা খেয়াল করেন, দেখেন ইওর ইনপুট ইনকারেক্ট ইজ ইনকারেক্ট বলার পরে স্যার। আবার কি করছে, ইওর গ্রেড ইজ এ। জি পার্থক্যটা বুঝতে স্যার। পারছেন জি স্যার। কেন এরকম হয়েছে বলেন তো? স্যার প্রথম স্যার ইফের 100-এর উপরে যে ইনকারেক্ট সে প্রদর্শন হ্যাঁ, আচ্ছা এর আপনার এই প্রশ্নটা খুবই যৌক্তিক, এটা থেকে অন্যরাও উপরে উপকৃত হবে, এটা দারুণ প্রশ্ন একটা। এটার আমি এটা আবার কাউন্ট ব্যাখ্যাটা বলি যে করে এইটুকু কিন্তু প্রদর্শন ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট, এটুকু কিন্তু স্বাধীন। ও ওর মতো কিন্তু কি করছে, কন্ডিশন চেক করে এক্সিকিউট করে ওর মতো কিন্তু কারেক্ট প্রিন্ট করে দিছে, হ্যাঁ, এতটুকু কিন্তু স্বাধীন স্টেটমেন্ট। তারপর কি হয়েছে, এখানে ইলসিফ ল্যাডারের কাজ শুরু হয়েছে। এখন ল্যাডারে গিয়ে তো ও দেখতেছে যে মার্কস কিন্তু 80 চেয়ে গ্রেটার দেনই আছে, তাই কি না? জি তার মানে ও আবার কন্ডিশন স্যাটিসফাই করার কারণে তার স্টেটমেন্ট এক্সিকিউট করে ইওর গ্রেড ইজ এ এটাও দেখাইছে। তার মানে একবার বলছে ইনকারেক্ট, একবার বলছে ইওর গ্রেড ইজ এ। তার মানে আমার কি হলো, এখানে প্রোগ্রামিংটা কিন্তু সঠিক ভাবে কাজ করলো না। মনে আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যে আমি তো ঠিকই ডিজাইন করছি, 100-র উপরে গেলে ইনকারেক্ট হবে, বাকিগুলো আমার এখানে গ্রেডিং হবে। কিন্তু আমার কি হলো, আমাকে বলছে ইনকারেক্টও বলতেছে, আবার বলছে ইওর গ্রেড ইজ এ। তার মানে প্রবলেম হয়ে গেল না? তার মানে জি স্যার। আমার এই সেকেন্ড কন্ডিশনটা টাইমে কি করতে হবে, ইফটাকে এই ইজ যে বেল্ট এই করতে যে হবে স্যার। এইটা এই ল্যাডারের ভিতরেই ফেলতে হবে। এটা কিন্তু একটা কম্বাইন একটা কিন্তু স্টেটমেন্ট কাজ করতেছে। তাহলে এই ল্যাডারের ভিতরে ফেললে আমাকে কি করতে হবে, জাস্ট এই জায়গায় আমি কি করব, এলসেফ এলসেফ
এলস ইফ দিয়ে, সরি, আপনি একটা ভালো প্রশ্ন করছেন। এলস ইফ দিয়ে দিলাম, এবার দেখেন আউটপুটটা খুব চমকপ্রদ হবে। মানে আপনি 110 দেন, ইওর ইনপুট ইজ ইনকারেক্ট, কারণ কি ও পুরাটা ওই ল্যাডারের ভিতরে কিন্তু নিয়ে নিছে আর কি। হ্যাঁ, ওই চেইনের ভিতরে ধরে নিছে ও জি স্যার। ইনকারেক্ট। আর Yes, বাকিগুলো sir. দেখেন, Thank you, sir. বাকিগুলো অ্যাজ ইউজুয়াল কাজ করবে। বাকিগুলো আপনি 79 দেন, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল, ইওর গ্রেড ইজ বি। হ্যাঁ, তার মানে আপনার এখান থেকে একটা কনসেপ্ট ডেভেলপ হলো যে আমাকে কোনো কন্ডিশন নিয়ে করতে গেলে আমাকে থিঙ্ক করতে হবে যে যখন আমি এলসি পুরা ব্লকের ভিতরে রাখবো তখন আমার কন্ডিশনটা ওইভাবে হবে। যদি কোনো ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট আমি এক্সিকিউট করাই, তাহলে ওইটা আবার এর সাথে রিলেটেড কি না এটুকু বুঝে আমাকে যাইতে হবে। ওকে, আমি সুইচের এটা দ্রুত করে ফেলি, জি স্যার। আজকে একটু ডিলেই হয়ে গেল। আচ্ছা, আমি এই ফাঁকে বলে নিই, আপনাদের পরবর্তী ক্লাসগুলো কি আপনারা 9টার পরেই শুরু করতে চাচ্ছেন না? তো 9টা 15 করলে ভালো হয়েছে, নামাজ শেষ করে স্যার। এইদিকে আবার রাত হবে, এটা আপনারা কিভাবে ইয়ে করবেন? তাহলে রাত একটু হবে আর কি, আজকেও তো 9টার পরেই শুরু করছি আমি। আচ্ছা, আমি সুইচের স্ট্রাকচারটাই চলে যাই যে সুইচ কিভাবে কাজ করে। আচ্ছা, সুইচটা কেন আসছে আমি বলে নিই। এই যে আমার এই যে ল্যাডার মইয়ের কতগুলো হতে পারে, দেখা যাচ্ছে যে আমার অনেক কোনো প্রবলেম দেখা যাচ্ছে আরো জটিল, তাহলে আমার এলসিপ লিখতে অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে আমরা সুইচ কেস লিখতে পারি। এটা একটু কোডটাকে অপটিমাইজ করে আর কি। এটা করার অর্থ হচ্ছে যে যদি আপনার বলে দেয় যে আবার সুইচ দিয়ে করতে হবে, এরকম বলে দেয় যদি, তাহলে পারতে হবে আপনাকে। একটু বাবা শেষ করে ফেলি। আচ্ছা, সুইচের ভিতরে আমার কি হবে, একটা এক্সপ্রেশন হবে। Exactly. এক্সপ্রেশন হবে, তারপরে এই এক্সপ্রেশনের উপর ভিত্তি করে আমার ব্লকে যাবে। ব্লকের ভিতরে আমার কেস থাকবে মাল্টিপল। স্টেটমেন্ট এইভাবে আমার ভ্যালু 2, ও প্রথমে ভ্যালু বের করে ফেলবে, তারপরে কি করবে, ডাইরেক্ট ওই সুইচ করবে আর কি। ওই একটা একটা করে আর চেক করবে না, ডাইরেক্ট চলে যাবে আর কি ওখানে। এটা আমি একটা প্রোগ্রামিং করে দেখাবো, তারপরে এই করবো। এবং কোডের পরে এখানে আবার একটা ব্রেক স্টেটমেন্ট থাকে একটা। এবং লাস্টে ডিফল্ট একটা স্টেটমেন্ট এক্সিকিউট করে, ওইটাতে আর ব্রেক থাকবে না। মোটামুটি সুইচের প্রবলেমটা গঠনটা এরকম যে সুইচে আপনার কি হবে, একটা এক্সপ্রেশন চেক করবে, করে এক্সপ্রেশনের ভ্যালু বের করে ও কেস ফাইন্ড করবে, ওই কেসে ডাইরেক্ট যাবে এবং স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। আমরা একটা প্রবলেম দেখি যে যদি এরকম হয় যে আমার নাম্বার ইনপুট করব ধরেন 1 থেকে 7। হ্যাঁ, যদি 1 হয় তো আমি সানডে দিয়ে শুরু করলাম, সানডে মানডে এভাবে আসতেছে, টিউসডে ওয়েডনেসডে। তখন এইটা আমি সুইচ দিয়ে কিভাবে ডিজাইন করব? এলসিফ দিলে তো আমার এটা মানে অনেক ঝামেলা হবে, এলসিফ লিখতে লিখতে অবস্থা খারাপ হবে। এটা কি আজকে দেখাবো নাকি পরের দিন দেখাবো বলেন? আপনাদের ক্যাপচারের উপর ডিপেন্ড করবে যে আপনারা এলসিফ মোটামুটি দেখা দিন স্যার। দেখাই দিব। জি স্যার। স্যার আগামী দিন দেখান স্যার। ওকে, কালকে তাহলে তো এটা আমি ছুটি দেখাই। আছে স্যার। হ্যাঁ,
কালকে ছুটি আছে, এটা দেখে নেন। তারপরে নেক্সট ডেতেও আমি ক্লাস নিব। আমি আহ এটার উপরে কোনো অবজারভেশন থাকলে দিবেন, না হলে লুপিং এ চলে যাব। আচ্ছা, তাহলে এবার আমি প্রবলেমটা লিখি। প্রবলেমটা হচ্ছে এন্টার এন্টার নাম্বার আচ্ছা, প্রবলেমটা একটু দেখেন। প্রবলেমটা প্রোগ্রামিং সলভিং এর আগে প্রবলেমটাকে মাথায় নিতে হবে এবং একটু থিঙ্ক করতে হবে, তারপরে আমরা সলভের দিকে যাব, ঠিক আছে? তো আচ্ছা, এগুলো কমেন্ট কমেন্ট লাইন করে দেই। এটা আচ্ছা, প্রবলেমটা একটু বুঝতে পারছেন? তাহলে আমি সলিউশনের দিকে যাব। যে আমি 1 থেকে 7 পর্যন্ত যে কোনো নাম্বার ইনপুট নিব, এবং এই ইনপুটের ভিত্তিতে আমি কি করব, ডে বের করব। যে 1 যদি হয় তাহলে আমার হয়তো সানডে থেকে শুরু হবে, সানডে 2 হলে মন্ডে, 3 হলে টিউসডে, এভাবে যাবে আর কি। তো এটা আমি সুইচ কেস দিয়ে কিভাবে দেখবো? তাহলে আমি প্রোগ্রামিং চলে যাই সরাসরি। হেডার ফাইল ডিক্লেয়ার করলাম। টাইপ কিন্তু আমার খুব স্লো, বুঝছেন? আপনারা তো ফাস্ট পারেন। ভেরিয়েবল কয়টা লাগবে? আমার প্রবলেম দেখে কি মনে হয় বলেন তো? একজন বলেন, ভেরিয়েবল কয়টা হবে? ভেরিয়েবল ডে একটা দিলেই হবে কিনা স্যার, ডে এক, হিসেবে? গুড। একটা দিলেই হবে, কারণ আমি চাচ্ছি যে নাম্বার দিব, আর নাম্বারের করেসপন্ডিং আমার বারটা বলবে, তাই তো? স্যার এবং এটা সুইচ কেস দিয়ে দেখবো। তো আমি যদি একটা ইনপুট হয় তাহলে আমার কিন্তু হয়ে যায়। আমি ধরেন যে ইন্টিজার ডে নিলাম, যেহেতু আমি 1 থেকে 7 পর্যন্ত ইনপুট দিব, ডে। আমি আপনাদের এগুলো বোঝার সুবিধার্থে আরেকদিন জিনিস দেখাবো, এটাকে ডিবাগ করে কিভাবে দেখা যায় যে স্টেটমেন্ট গুলো কার পরে কে এক্সিকিউট হয়। হ্যাঁ, এটা একটু দেখাবো, তাহলে আরেকটু মজা পাবেন আর কি। কারণ এখন তো একবারেই কম্পাইল করে রেজাল্ট দেখাই দিচ্ছে। যদি আমি একটা একটা করে স্টেটমেন্ট এক্সিকিউট করাইতে পারি, তাহলে দেখবেন যে আরো ভালো লাগবে। আচ্ছা, স্যার তাহলে একটা আমি, জি জি বলেন। স্যার এখানে কি ক্যারেক্টার আসবে স্যার? না, আমি আমি এই যে বলে দিচ্ছি যে নাম্বার ইনপুট দিব আর কি, এবং ও আমার আউটপুটে স্যাটারডে সানডে গুলো আউটপুটে আসবে আমার। সেটা তো আমি প্রিন্ট এফে বলে দিব আর কি। আচ্ছা, তাহলে আমি প্রিন্ট এফ দিয়ে দেই। আচ্ছা, ইনপুটটা আমি একটু ক্লিয়ার করে দিলাম যে 1 থেকে 7 পর্যন্ত সে ইনপুট দিবে।
ডে তে রেখে দিলাম। এবার আমার কাজ হবে কি, সুইচ যে আমার স্টেটমেন্ট আছে এইটা এটা আমার কিভাবে এক্সিকিউশন যাবে এবার পুরো ব্যাপারটা আর কি। আচ্ছা, সুইচের ক্ষেত্রে এখানে এই যে কন্ডিশনটা, সুইচ যে কিওয়ার্ড এটা দিয়ে আমাকে শুরু করতে হবে, SWITCH সুইচ, এবং এই যে ডে নাম্বারটা যেটা পাইছে এটা সরাসরি এখানে আমি দিয়ে দিলাম, এবং তারপরে আমার সুইচের ব্লকটা শুরু হবে। এই ব্লকের ভিতরে আমার যেহেতু 1 থেকে 7 পর্যন্ত, এগুলোকে আমি কেস দ্বারা ভাগ করব আর কি। 1, এই যে ডেটা কি হবে, ম্যাচ করবে প্রতিটা কেসের সাথে, এই যে এইটার সাথে ম্যাচ করবে, পরেরটার সাথে ম্যাচ করবে, এবং কম্পাইলার যখন এটা স্টোর করবে তখনই কিন্তু ভ্যালুটা মনে রাখবে এবং ডাইরেক্ট ওইটা এক্সিকিউট করবে আর কি। তাহলে কেস 1 এর ক্ষেত্রে কি হবে, এটাতে প্রোগ্রামিং ফাস্ট হয় অনেক এই ফিল্ডস এর থেকে। এই কম্পাইল টাইমটাও আমি দেখাই দিব। কেস 1 এর ক্ষেত্রে কি হবে, ধরেন সানডে দিয়ে শুরু করি, নিউ লাইন দিয়ে দিই, ক্লোজ। তারপরে কি করবে, একটা ব্রেক স্টেটমেন্ট পাবে। ব্রেক যদি না পায় তাহলে মাল্টিপল স্টেটমেন্ট সে এক্সিকিউট করে আর কি, বা ওয়েট করে, এই জন্য একটা ব্রেক স্টেটমেন্ট ইউজ হয়। আচ্ছা, এইভাবে আমি কেসগুলো ডিজাইন করে দিই। গ্রেডিং এর এটাও খুব সুন্দরভাবে করা যায় আপনার, এই সুইচ দিয়ে গ্রেডের প্রবলেমও সলভ করা যায়। আমি একটু দ্রুত দেখাই, টাইম যেহেতু কম, লিখে আর দেখাচ্ছি না। কয়টা লাগবে আমার? 7টা। উপর থেকে ঠিক করে আসি। 2 কেসের ক্ষেত্রে আমার কি হবে, মন্ডে হয়ে যাবে। কেস 4 হলে ওয়েনেসডে। বানান টানান দেখেন, বানান টানান আবার এত কিছু আর মনে থাকে না এখন। ফ্রাইডে, সরি, ফ্রাইডে, আচ্ছা ডে তো আছে। এবং 7 এর ক্ষেত্রে কি হবে আবার, স্যাটারডে। স্যাটারডে, আচ্ছা, এতটুকু করে আমরা রিটার্ন 0 দেই নাই। এন্টার ডে, 1 থেকে 7 পর্যন্ত ইন্ডিকেট করতেছে, আমি ধরেন 2 দিলাম, 2 তে আমাকে মন্ডে বলতেছে। এটা খুব ফাস্টার হয় সুইচের ক্ষেত্রে। ওই যে ইলসিপ এটাতে কিন্তু কম্পাইলারের উপরে চাপ পড়ে একটা একটা করে, আর এখানে হচ্ছে ডিরেক্ট সে যাইতে পারে আর কি। তারপরে 5 যদি দেই তাহলে কি হচ্ছে, থার্সডে হচ্ছে। আচ্ছা, যদি আমি 1 থেকে 7-এর বেশি দেই তাহলে কি হবে, 8 দিয়ে দিলাম। এবার কি করবে বলেন?
কোনটাই তো স্যার পাবে না স্যার। কিছুই পাই নাই। আচ্ছা, স্যার তো প্রোগ্রামিং ডিজাইনটা আমাকে এমন ভাবে খেয়াল রাখতে হবে যে আমার স্কোপ অফ ওয়ার্ক যতটুকু এর মধ্যে আমার তো অ্যাকুরেট ক্যালকুলেশনের রেজাল্ট দিবেই। যদি বাউন্ডারি ক্রস করে তাহলে যাতে এক্সেপশন হ্যান্ডেল বলে এটাকে, হ্যাঁ, যে এক্সেপশন হ্যান্ডেলটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং এর ক্ষেত্রে। যদি আমার বাউন্ডারি ক্রস করে তাহলে কি হবে, এতটুকু অ্যাটলিস্ট আমাকে বলে দিতে হবে। তাহলে এখানে আমি কেস 8ও দিতে পারি, অথবা সুইচের ক্ষেত্রে আমার একটা ডিফল্ট কেস থাকে আর কি, যে যদি এটা না হয়, আচ্ছা কেস যদি আমি দিতাম তাহলে কেস দিলে কিন্তু আমি কন্টিনিউ করতে পারতাম না। কারণ কি, কেস কিন্তু আমি 8 দিলে 8 এর জন্য প্রিন্ট করলো, 9 দিলে 9 এর জন্য, কিন্তু আমার তো এত তো আমি ডিফল্ট আর একটা কেস দিতে পারবো না। তাহলে আমার কি জি করতে হবে, স্যার। যে আমি বাউন্ডারি করে দিলাম যে এর বাইরে যদি হয় ডিফল্ট। তা একটু বন্ধ। হ্যাঁ, ডিফল্ট যদি হয় আমার, ডিফল্ট একটা কেস হবে আমার। ডিফল্টের ক্ষেত্রে ও কি বলবে, ইয়োর ইনপুট ইজ ইনভ্যালিড, এরকম একটা ধরেন বললো ডিফল্ট কেসে। তার মানে আমি 7-এর চেয়ে বাইরে আমি হোয়াট এভার যাই দিই না কেন, ও আমাকে বলবে যে ইয়োর ইনপুট ইজ ইনভ্যালিড, ইয়োর ইনপুট ইজ ইনভ্যালিড, এতটুকু। তাহলে মোটামুটি আমার বাউন্ডারি দিয়ে দেওয়া হলো যে আমি 1 থেকে 7 পর্যন্ত দিলে তো আমার, আমি প্রসেসিং করেই রাখছি কি করবে। আর যদি এর বাইরে যায় তাহলে যাই দেই না কেন ইনভ্যালিড বলবে। ওকে, 7 দিলে 7 পর্যন্ত আমার স্যাটারডে পর্যন্ত আসতেছে, তারপরে আমি যাই দিই না কেন আমাকে ইনভ্যালিড বলা উচিত। 30 যদি দেই আমি, ইওর ইনপুট ইজ ইনভ্যালিড, হ্যাঁ, ইভেন 8ও যদি দেই আমি, এটা দেখাবে। ইনভ্যালিড। আচ্ছা, সুইচ কেস এজন্য শিখে রাখা যে আপনার প্রোগ্রামিং এ যদি বলে দেয় যে তোমার গ্রেডিং এর একটা ম্যাথ দিয়ে দিল, বলে সুইচ স্টেটমেন্ট ইউজ করো, তখন কিন্তু আপনাকে এই সুইচে এভাবে জিনিসটাকে নিয়ে আসতে হবে কন্ডিশন গুলো চেক করে। ঠিক আছে, তো মোটামুটি আমি ইফের যে 4টা ক্যাটাগরি, সেই 4টা ক্যাটাগরি আমি একটু এক্সপ্লেইন করেছি আপনাদের। তারপরে প্রতিটারই একটা করে এক্সাম্পল দেখানোর চেষ্টা করেছি। আর ইফ এলস ল্যাডারের যে আহ, আহ, দীর্ঘায়িত হওয়ার যে অসুবিধা, সেটা দূর করার জন্য আমরা সুইচ স্টেটমেন্ট কিভাবে ব্যবহার করতে পারি সেটাও আমরা এখানে আমরা এটা করে দেখলাম আর কি, মোটামুটি যতটুকু আমি করালাম। আচ্ছা, সরি, আমি আমি যতটুকু দেখাইছি এতটুকু আমি বুঝাইতে পারছি কিনা, বা এতটুকু ক্লিয়ার হয়েছেন কিনা, যদি আমাকে একটা ফিডব্যাক দেন তাহলে জি স্যার, সুবিধা হয়। বুঝতেছি। স্যার আমাদের আচ্ছা, কেস 1 2 4 এভাবে লিখে গেলাম স্যার 7 পর্যন্ত, এগুলো জি কি জি, একটা নিচে আনতে পারি না স্যার? একটা, মানে একটা লাইনে আনতে পারি না? কেস কেস 1 এর যেটা আমরা কেস লিখে প্রিন্ট অ্যাপ লিখে স্যার সানডে মানডে টুয়েসডে সবগুলো একসাথে আচ্ছা একটা আচ্ছা লাইন। আচ্ছা আচ্ছা, গুড, আমি একটু ক্লিয়ার করি। এই যে ডেটা হচ্ছে এখান থেকে ইনপুট যে নাম্বারটা আসছে, এই নাম্বারটা কিন্তু ও কেস ম্যাচ করতেছে এই নাম্বারটা। এই যে এখানকার যে ইনপুট, এই ইনপুট টু মানে এই কেস টু মানে এটা সিরিয়ালি টু না, 1 2 3 এই জিনিসটা এরকম না। যদি আপনার এই ইনপুট যদি অন্য কিছু দিয়ে নেন, তাহলে কেস কিন্তু আপনাকে এখানে তখন স্ট্রিং নিলে স্ট্রিং লিখতে হবে। যে মেলের ক্ষেত্রে কেস যদি মেল হয় তাহলে কি কেস ফিমেল হয়, তার মানে আপনাকে প্রত্যেকটাই কিন্তু এখানে বলতে হবে। ঠিক আছে, এটা মানে এমন না যে এটা সিরিয়াল ছিল কমা কমা দিয়ে লিখে দিলাম। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যে ইনপুটটা, ওটার সাথে ম্যাচিং করে ডিরেক্ট এই কেসে চলে আসবে। বাকিগুলো কিন্তু এটা, এটা সুবিধাটা হচ্ছে যে কম্পাইলার বাকিগুলো ইয়ে করবে না, বাকিগুলো দেখবেই না। স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করবে না। কিন্তু আমার এলসি পে কি ছিল, এই একটা একটা করে ও এক্সিকিউট করে করে আসতেছিল যে কোথায় মিলে। কিন্তু এখানে হচ্ছে ও কেসে ডাইরেক্ট যেতে পারে ও ইনপুটটা অনুযায়ী। ও কেসে, কারণ কি আমি আগে ডিক্লেয়ার করছি, কম্পাইলার যখন কম্পাইল করে তখন কিন্তু সে মেমোরাইজ করে রাখছে যে আমার হাতে এই এই কেস আছে। আমি বুঝাতে পারছি, কম্পাইল করার সময় ও বুঝে নিবে যে তার হাতে কি কি কেস আছে। তারপরে যেই মাত্র ইনপুট পাবে ও ডিরেক্ট ওই কেসে চলে যাবে, একদম সুইচ, এই জন্য বলে সুইচ। কি করবে, ও কেসে সুইচ করবে ডাইরেক্ট। ও যখন ইনপুট 5 পাবে কম্পাইলের সময়, ও জানে যে 5 নামক কেস তার হাতে আছে। যখন এখানে সে ইনপুট ডে 5 পাবে, তখন আর এগুলা ও দেখবে না, ও 5 কেসে ডিরেক্ট সুইচ করে চলে যাবে এবং এখানকার করেসপন্ডিং স্টেটমেন্ট গুলো এক্সিকিউট করা শুরু করবে। তার মানে যদি আমার ধরেন যে এরকম যদি 100টা স্টেটমেন্ট চেক করতে হয়, আমি যদি এলসিফ দিয়ে
করি, তাহলে আমার কি হতো, যদি আমার তো অনেক 99 নম্বরে গিয়ে যদি আমার কন্ডিশন মিলতো, তাহলে কি হতো, বাকিগুলো 98টা স্টেটমেন্ট চেক করে 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 আসতো, তাহলে আমার কম্পাইল টাইম কি সময় পরিমাণ লাগতো, লাগতো না? সময় লাগতো বেশি। জি রাখতো। স্যার। কিন্তু যদি আমি সুইচ দিয়ে করে রাখি, তাহলে সুইচ যখন আমি কম্পাইল করব, তখন কম্পাইলার আমার জানে যে আমার হাতে এই কেসগুলো আছে, এই কেসগুলো আমার ঘটতে পারে। তার মানে ইনপুট যখনই পাবে, তখন সে কি করবে, ওই ওই কেসে রেফার করে দিবে যে ওই কেসে চলে যাও। তখন কি হবে, আমার বাকি কিন্তু এই যে 98টা কেস, আমার যদি 100 কেস থাকে, তাহলে কিন্তু 99 কেস আর এক্সিকিউট করা লাগতেছে না। তার মানে প্রোগ্রাম হিউজ ফাস্টার হচ্ছে। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি পার্থক্যটা? জি স্যার। জি স্যার। জি এই স্যার। জন্য আপনাকে ডিক্লেয়ার করতেই হবে। এই কেস দেখেই কম্পাইলার বুঝবে যে ইনপুট অনুযায়ী কোন কেসে পাঠাবে সে। তখন হচ্ছে এটা হিউজ ফাস্টার হয়ে যায় প্রোগ্রাম আর কি। এটা ছোটখাটো প্রোগ্রামের জন্য বোঝা যায় না, যেগুলোতে একদম 1000 লাইন বা বা আরো হিউজ পরিমাণ বড় বড় প্রোগ্রামে দেখা যাচ্ছে যে সুইচ কেসের কারণে এটা ডাইরেক্ট রেফার করে, ওখানে এক্সিকিউশন খুবই কমে যায় আর কি। তো মোটামুটি আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি, আপনারা আহ, বুঝে থাকেন যদি, তাহলে খুবই ভালো। আর যদি প্রবলেম তো হতেই পারে, বা এইগুলো প্র্যাকটিস করবেন, আমি কিন্তু প্রত্যেকটা দিয়ে দিব, হ্যাঁ। জি স্যার। প্র্যাকটিস করার পরে তারপরে যদি কোনো প্রবলেম হয় গ্রুপে জানাবেন। স্যার আর আমাদের মোটামুটি জি বল। আমরা জি, মানে স্যার আপনার এবং স্যার জনাব জাকির স্যারের দুইজনের স্যার ভিডিও লিংক পাইনি আমরা স্যার। ও গত ভিডিও গুলা, আচ্ছা আচ্ছা, এটা তো ক্লাউডে রেকর্ড হচ্ছে, এটা শামীম ভাই মূলত এই ক্লাউডের ইয়েটা দেয়। আমি আমি বলে দিব আজকে, এটা ইয়ে শেষে বলে দিব রেকর্ডিংটা ক্লাউড থেকে দেওয়ার জন্য। পিছনে এগুলো কি স্যার পাওয়া স্যার যাবে না? তিনটে ক্লাউডের রেকর্ডিং যেহেতু, তিনটার ওগুলো থাকবে সম্ভবত। স্যার একটু দিয়ে দিলে স্যার ভালো হয় স্যার, তাহলে স্যার আমরা তিনটা প্রোগ্রাম লিখে আপনার ওই হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, হয়েছে কিনা একটু স্যার কাইন্ডলি দেখার জন্য। আচ্ছা আচ্ছা, আপনার এই নাম্বার আছে। জি জি। আসছিল কি এটা, আমি তো, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আহ, গতকালকে গ্রুপে গতকালকে দিয়েছেন নাকি নাম্বারে? না স্যার, না আপনার ওই নাম্বারে স্যার, আপনার আইডিতে, না না নাম্বারে ওই যে হোয়াটসঅ্যাপ আইডি। মিসিং হয়েছে বোধহয় নাকি। না দিদি, এটা তো স্যার আপনি শামীম যেটা স্যারকে দিয়ে দেওয়ার আগে কথা। আমাদের, জি স্যার, আমি তাহলে সেটাই আপনি বললাম। শামীম স্যারকে দিচ্ছেন মনে হয়। আচ্ছা আচ্ছা, ও অসুবিধা হ্যাঁ, নাই। আপনি স্বামী। আপনি আপনি আবারও আমার না নাম্বারে স্যার দিতে পারেন, আপনার বা আইডিতে না, গ্রুপেও স্বামী দিতে স্যারকে পারেন। দিয়েছিলাম। আমি আমি হ্যাঁ হ্যাঁ, আমি জি দেখে স্যার দিব, দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, দিতে তাহলে পারেন স্যার। আজকের মতো জি এখানেই স্যার। শেষ করলাম। জি স্যার। আচ্ছা, জি স্যার। ধন্যবাদ, ভালো আসসালামু থাকবেন। আচ্ছা, আলাইকুম। আসসালামু থ্যাংক ইউ আলাইকুম স্যার। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। আদব স্যার।